আজকে আমাদের মধ্যে সৌভিক আছে এবং সাথে অর্ণব মিঠুনও আছে, কিন্তু আজকে আমাদের বক্তা সৌভিক। সৌভিক আইআইটি কানপুরে পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করছে এবং সে আজকে আমাদের ফেস ট্রানজিশন নিয়ে ছোট করে কিছু বলতে চাইবে। তো সৌভিক, শুরু কর। প্রথমে বলে রাখি, এটা মানে একদমই মানে একদমই কি বলবো, খুবই সিম্পল আর্গুমেন্ট দিয়ে তৈরি করা একটা খুবই ডিপ এবং কমপ্লেক্স থিওরি। তো অনেক জায়গায় লুপহোলস থাকবে, অনেক জায়গায় ফাঁকফোকর থাকবে যেগুলো মানে ফিল আপ করা যায়নি, তো কারণ মানে রিগার মানে ইউজ করা যায়নি। তো কারণ খুবই সিম্পল রাখতে চাইছি ডিসকাশনটা, তো আমি মানে সবাইকে বলবো সেইগুলো খুব ভালো করে মানে লজিক্যাল ফ্লোটা নোটিস করে সেইগুলো জানাতে, যাতে মানে কোনো সিম্পল আর্গুমেন্ট দিয়ে বা কোনো সিম্পল ডিসকাশন থেকে সেই লুপ হোল গুলো ফিল আপ করা যায়। দ্বিতীয়ত হচ্ছে আমার এই স্লাইড গুলোই বেশিরভাগ মানে ইনফ্যাক্ট সবই মানে রাইটিং ইংলিশ ল্যাঙ্গুয়েজে, কিন্তু আমি বলবো বাংলায় এবং আমি বোঝাবো বাংলায়। তো কোনো যদি কারুর যদি মানে কোনো ওয়ার্ড ইউজ করতে অসুবিধা হয়, আপনারা যারা দেখছেন তো তারা মানে আমি মানে সবার পুরো সেন্টেন্সটাই আমি বাংলায় ভালো করে বুঝিয়ে বলবো। ঠিক আছে, তো টপিকটা হচ্ছে ফেজ ট্রানজিশন। এবার ফেজ কাকে বলে সেটা আমরা ডিসকাস করব। তারপর দেখবো ফেজ ট্রানজিশন মানে কি। প্রথমেই বলে রাখা হলো, এটা এমন একটা টপিক যেটা কালেকটিভ ফেনোমেনা, মানে অনেক কিছু মানে একটা গোষ্ঠী পার্টিকেলের যদি থাকে, তারা নিজেদের মধ্যে কথা বলে যেই রকম বিহেভ করে সেইটা, এবং একটা আলাদা পার্টিকেল বা একটা আলাদা বস্তু, একটা সিস্টেম যদি কোথাও থাকে অন্যগুলোর থেকে দূরে, এই দুটোর মধ্যে ভেদাভেদ তৈরি করে এই টাইপের জিনিস। ঠিক আছে, শুরু করা যাক। হ্যাঁ, অনেক জায়গায় মানে হাসি ঠাট্টা এলিমেন্ট থাকবে, তো সেইগুলো এমনি জাস্ট মুড লাইট করার জন্য। তো প্রথমেই বলে দেওয়া হোক, এখানে কিছু ছবি বা হ্যাঁ অনেক কার্টুন ব্যবহার করা হয়েছে, তো এখানে কোনো মানে জন্তু জানোয়ার বা কোনো সিনেমার ক্যারেক্টারে কোনো রকম ভাবে হার্ট করা হয়নি প্রেজেন্টেশনে বানানোর সময়। তো এইটা পুরোটা ওভারভিউ আর কি, মানে পুরো প্ল্যানটা কি, তো মানে পরপর কি কি ডিসকাস করা হবে। সে প্ল্যানটা হচ্ছে, প্রথমেই আমরা ডিসকাস করবো যে একটা আলাদা যদি পার্টিকেল থাকে, একটা ইন্ডিভিজুয়াল সিস্টেম যেটা অন্য কারোর সাথে কথা বলছে না বা দেখতে পাচ্ছে না, সেইটার স্টেবিলিটি বলতে কি বোঝায়, মানে সেটা কখন কোনো স্টেবল অবস্থায় থাকবে বা কখনো আনস্টেবল অবস্থায় থাকবে বা নড়াচড়া করবে, সেইটা আমরা কিভাবে মানে বের করার চেষ্টা করি, কোনো ক্রাইটেরিয়া আছে কিনা ফিজিক্সে। 2 নম্বর থেকে আমরা চলে আসছি, যখন অনেকগুলো পার্টিকেল বা অনেকগুলো সিস্টেম একসাথে একটা গ্রুপ ফর্ম করে আছে এবং তাদের মধ্যে কথাবার্তা আছে, তাদের মধ্যে ইনফরমেশন এক্সচেঞ্জ আছে, তারা কি সেইগুলোকে কিভাবে মানে তারা কিভাবে স্টেবল বা আনস্টেবল পজিশনে থাকে, এবং ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায়। তো এইগুলো এরকম ভাবে পরেরটাও তাই। এইগুলো এই জিনিসগুলো কি আমরা পরে আরো বুঝতে পারবো, সেটা হচ্ছে এনট্রপি ম্যাক্সিমাইজেশন এবং স্ট্যাটিস্টিক্যাল ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায়। স্ট্যাটিস্টিক্যাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে শুধু পরিসংখ্যানের তত্ত্ব ব্যবহার করে কিভাবে ইকুইলিব্রিয়াম বোঝানো যায়, সেটা স্টেবল কি আনস্টেবল বোঝানো যায়। তো আমি এখান থেকে হচ্ছে, হ্যাঁ আমি এই লাস্ট দুটো পয়েন্ট বলা দরকার, যেই জিনিসটাই আমরা ফেস ট্রানজিশনটা বুঝবো, যেই মডেলটা নিয়ে, সেটা শুধুই একটা থিওরিটিক্যাল মডেল, এবং সেটার আরো একটা মানে খুব এনরিচড ফর্ম, সেটা ফিজিক্সে মানে ফিজিক্যাল সিস্টেমসে পাওয়া যায়। তবে সেই এনরিচ ফর্মটা অব্দি আমরা যাবো না, আমরা একটা মিনিমাল মডেল রাখছি শুধুমাত্র, যেটুকুর মধ্যে এই ফেস ট্রানজিশন তত্ত্বটা শুধু বোঝা যায়, তার থেকে বেশি কমপ্লিকেট করছি না আমরা। তো হ্যাঁ, তো যেরকম লেখা, বিওয়াই ইজ জাস্ট এ টয়, ডোন্ট এক্সপেক্ট মাচ, মানে এখান থেকে বেশি রিচ কিছু ফিজিক্স বেরিয়ে আসবে না, কিন্তু পুরো ফেস ট্রানজিশনে ফিজিক্সটা বেরিয়ে আসবে। তো শুরু করার জন্য প্রথমে একটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের আমরা ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায় বলি। এমনি আমরা মানে এইটা আমরা সবাই জানি যে একটা পার্টিকেলের টোটাল মেকানিক্যাল এনার্জি, সেটা দুটো ভাগে ভাগ করা যায়, কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি। তো এবার কাইনেটিক এনার্জিটা সাধারণত ওর গতি থেকে আসে কোনো বস্তুটার। এখানে একটি বস্তুর কথা বলা হয়েছে, কোনো গ্রুপ না বা কোনো কালেকশন না। তো যেমন এখানে দেখানো হয়েছে কার্টুনটায় একটা স্নো বল। তো এই স্নো বলটা যখন কোনো উঁচু পজিশনে থাকে, তো ওটার গ্র্যাভিটির জন্য পোটেনশিয়াল এনার্জি বেশি থাকে। তো এবার তো সেটা নিচের দিকে নেমে আসে আমরা জানি। এবার নিচে যখন আসে ওটা পোটেনশিয়াল এনার্জিটা কম হয়। এখানেও তাই স্নোবলটা গড়ি গড়ি পড়ছে। তো পোটেনশিয়াল এখানে মনে হচ্ছে এই ডাক, ডোনাল্ড ডাক বা কিছু একটা সে এনজয় করছে, কিন্তু এটা সবসময় এনজয়েবল নয় আর কি। মানে এর জন্য পোটেনশিয়াল এনার্জি চেঞ্জের জন্য অনেক দুর্ঘটনাও ঘটে। তো
স্টেবল ইকুইলিব্রিয়াম বলতে আমরা মানে ছোটবেলা থেকে যেটা শিখে আসছি যে টোটাল যে এনার্জিটা সেটা যদি আমরা তাহলে মিনিমাইজ করি তাহলে কি সেটা স্টেবল হয়, সেটা দেখা যায় যে মেলে অনেক সময়, কখন কখন মেলে না সেটাও পরে বলবো আমি। তো এই ক্ষেত্রে যেরকম বলটা ওপর থেকে যখন নিচে নামছে তো তখন ওটার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা কমছে। তো সেটা যখন এই জায়গায় পৌঁছচ্ছে সেখানে মিনিমাম মানে এখানে সবচেয়ে ন্যূনতম গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, এবং এখানে কাইনেটিক এনার্জিও যদি জিরো হয়ে যায় বলটা থেমে যায় তাহলে এই টোটাল এনার্জিটাও সবচেয়ে কম, এবং সেটা দেখা যায় স্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়াম মানে চারদিকে ধাক্কা মারলে ও আবার অসিলেট করতে করতে এখানেই ফেরত আসবে, কিন্তু পাহাড়ের ওপরে থাকলে সেটা না, ওপরে থাকলে একটু ঠেলে দিলে নিচে গড়িয়ে আসবে। তো তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে যদি একটা আলাদা পার্টিকেল হয় যেটা গ্রুপে নেই, ইন্ডিভিজুয়াল পার্টিকেল, সেটা স্টেবল ইকুইলিব্রিয়াম পৌঁছতে গেলে সেটা টোটাল এনার্জিটা মিনিমাইজ করতে হবে, মানে এনার্জি মিনিমাইজেশন হচ্ছে একটা প্রসিডিউর। তো সেটা আমরা দেখবো কিভাবে আমরা এক্সটেন্ড করতে পারি কালেকশন অফ পার্টিকেলস এর জন্য। হ্যাঁ, এবার এইটা থ্যানোসের মত। তার কারণ হচ্ছে মানে থ্যানোসের মতন আপনি সব মানে সবই ব্যালেন্সে রাখতে চাইছে আর কি, কাইনেটিক এবং পোটেনশিয়াল এনার্জি মিনিমাইজ করে এনার্জি। তো তো সবসময় সেটা কাজে লাগবে না, মানে থ্যানোস সবসময় ঠিক নয়, কোথায় এক্স্যাক্টলি ভুল সেটা আমরা ফেস ট্রানজিশনের মাধ্যমে দেখতে পাবো। তো এইবার এটা মানে এবার পরিসংখ্যান কিভাবে এখানে ঢুকলো পুরো গল্পটার মধ্যে, স্ট্যাটিস্টিক্স, সেটা বোঝার জন্য একটা ছোট্ট খেলা রাখি আমি। তো সেটা হচ্ছে কিছু ডাইস নেওয়া হলো, যেগুলো আমি যদি রোল করি তাহলে সেই প্রত্যেকটা ডাইসে কিছু র্যান্ডম রেজাল্ট আসে। সেটা কিছুটা পরিমাণে র্যান্ডম, কিছুটা র্যান্ডম নয়ও। এবার কিভাবে সেটা র্যান্ডম সেটা আমি বলবো। এখানে 4টে ডাইস নিয়ে করা আছে, তো সবার জন্য একটা, কিন্তু এখন অনেকে আছে আমি সবার জন্য আনিনি আর কি। তো যাই হোক, তো যতগুলো আছে তো ততগুলো নিয়ে আমি একটা ছোট একটা খেলনা টাইপের জিনিস বানাবো। সেটা হচ্ছে যে এই যে 4টে ডাইস, 4টে বা 5টা যটা ইচ্ছা ডাইস আমি যদি রোল করে ফেলি তাহলে কোয়েশ্চেন একটা করা যায় যে সবগুলো ডাইসের কত আউটকাম হলো, মানে যত পড়লো প্রত্যেক ডাইস, কোনোটায় 6 পড়লো কোনোটায় 5 পড়লো, সেইগুলো টোটাল যোগফলটা সেটা এত কেউ বলে দিল। ধরুন দুটো ডাইস রোল করে যোগফল 6, এটা হওয়ার সম্ভাবনা কত? এবার দুটো ডাইস যোগ করলে মানে রোল করলে কত রকম সম্ভাবনা হতে পারে? মিনিমাম হতে পারে 2, ম্যাক্সিমাম হতে পারে 6, 6, 12। তো 2 থেকে 12-র মধ্যে 2, 3, 4, 5, 6, 7 এই সব সংখ্যাগুলো আছে। এবার দেখা যায় যে প্রত্যেকটা সংখ্যা পুরো প্রবাবিলিটি এক না, সম্ভাবনা এক না। সেটা কিভাবে বের করা হয়? তো প্রথম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই পুরো গেমটায় মানে পুরো খেলাটায় একটা জিনিস আমরা মাথায় রাখি, যে এই যে 4টে 5টা ডাইস একসাথে রোল করে ফেলা হলো, এটাই আমরা পারপিচুয়ালি ইচ্ছাকৃতভাবে প্রত্যেকটা ডাইসে কত পড়লো সেটা দেখছি না, ইগনোর করছি। আমরা শুধু টোটাল আউটকামটা দেখছি যে সবগুলো যোগ করে কত হচ্ছে। এবার এই যে ইগনোর করলাম, এইটা একটা কথা বলি, এই ইগনোর করাটা এখানে আমাদের চয়েস, কারণ আমাদের 4টে বা 5টা ডাইস আছে। আমরা চাইলে অবশ্যই প্রত্যেকটা ডাইসে কি আছে দেখে একটা চার্ট বানাতে পারতাম, কিন্তু সবসময় 4টে 5টা থাকে না। অনেক সময় এত সংখ্যক ইনফরমেশন থাকে, এতটা বেশি ইনফরমেশন থাকে যে ওই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকুলার ইনফরমেশন স্টোর করা সম্ভব হয়ে ওঠে না, সেই তখন পরিসংখ্যান কাজে লাগে। তো আমরা এই যে এখানে বলছি যে আমরা ইগনোর করছি এখানে, কিন্তু সবসময় এটা ইচ্ছার উপর থাকে না, মানে বেশিরভাগ কেসেই ইগনোর করতে হয় কিছু মানে ইনফরমেশন এক্সট্রাক্ট করার জন্য, জরুরি ইনফরমেশন এক্সট্রাক্ট করার জন্য। এবার কয়েকটা ডেফিনেশন বলছি, এইগুলোর বাংলা প্রতিশব্দ আমি জানি না, তো আমি ইংরেজিতেই বলছি, কিন্তু আমি মানেটা বাংলায় বুঝিয়ে বলছি। এই যে 4টে 5টা ডাইস রোল করা হলো, সেই প্রত্যেকটা ডাইসে না কিছু একটা আউটকাম থাকবে, কোনোটায় 6 পড়েছে, কোনোটায় 3 পড়েছে, কোনোটায় 2 পড়েছে। তো সেই প্রত্যেকটা আউটকাম নিয়ে আমি যদি একটা লিস্ট বানাই, মানে একটা এক্সপেরিমেন্টে একবার রোল করে, তাহলে সেইগুলোকে বলা হয় মাইক্রো স্টেটস। মানে একটাই 3, ধরুন দুটো, তাহলে একটাই 3 পড়লো একটাই 2 পড়লো, এটা একটা মাইক্রো স্টেট। সেরকম একটাই 4 পড়লো একটাই 5 পড়লো, এটা একটা মাইক্রো স্টেট। এরকম বিভিন্ন মাইক্রো স্টেটস হয়, এবং দুটোর যোগফল মিলে যে সংখ্যাগুলো পসিবল সেইগুলোকে আমরা বলছি ম্যাক্রো স্টেট। এইবার একটা খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স, সেটা হচ্ছে ধরুন আমি প্রথমে ম্যাক্রো স্টেট দেখছি, মানে আমি প্রথমে যোগফল দেখছি, প্রত্যেকটা ডাইস রোল করে যত হয়েছে সেটা যোগফলটা দেখলাম। ধরুন কেউ বললো 20, 5টা ডাইস রোল করে ধরুন যত পড়েছে তার যোগফল হচ্ছে 20। সেইটা যদি হয় 20, তাহলে এবার প্রশ্নটা দাঁড়ায় যে ওই প্রত্যেকটা ডাইসে ইন্ডিভিজুয়ালি কত কত পড়েছে। সেটা দেখা যায় যে একরকম না, বিভিন্ন রকম হতে পারে, যেগুলো টোটাল যোগ করলে 20 হবে। তো সেইগুলোকে আমরা বলছি অ্যাক্সেসিবল মাইক্রোস্টেটস, অ্যাজ ইন যে একটা আমি ম্যাক্রো স্টেট দিয়ে দিলাম, মানে একটা টোটাল সংখ্যা আমি বলে দিলাম,
যেই টোটাল সংখ্যাটা পেতে গেলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডাইসে কত কত পড়ে থাকতে পারে সেই সমস্ত রকম কনফিগারেশন গুলোকে অ্যাক্সেসিবল মাইক্রোস্টেটস বলা হচ্ছে। অ্যাক্সেসিবল কেন? কারণ সেইগুলো অ্যাক্সেস করছে এবং সেইগুলোর যোগ করলে আমি 20 পাচ্ছি, আমার টোটাল আউটকামটা সেম হচ্ছে। এইগুলোকে বলা হয় অ্যাক্সেসিবল মাইক্রোস্টেটস। আর যে টোটালটা পাচ্ছি আমি ডাইসের সবগুলো রোল করে যোগফলটা, সেটা হচ্ছে ম্যাক্রোস্টেট। এইবারে একটা জিনিস আমি বলছি, এটা নিয়ে আমি পরের স্লাইডেও আরো বলবো, সেটা হচ্ছে এনট্রপি বলে একটা কোয়ান্টিটি আমি ডিফাইন করছি একটা ম্যাক্রোস্টেটের জন্য। সেটা হচ্ছে ধরুন বললাম টোটাল আমি হচ্ছে 5টা ডাইস রোল করে আমি পেয়েছি 20, আগের এক্সাম্পল টোটালটা হচ্ছে 20, সবগুলো ডাইসে কত পড়েছে সেগুলো যোগফলটা হচ্ছে 20। তাহলে সেই 20টা হচ্ছে একটা ম্যাক্রোস্টেট, মানে টোটাল স্টেট। তো সেই ম্যাক্রোস্টেটের জন্য আমি একটা এনট্রপি বলে একটা জিনিস ডিফাইন করছি, যেটাকে আমি এস দিয়ে নাম দিচ্ছি। সেটা হচ্ছে ওই 20 পড়ার জন্য সেটা কত রকম ভাবে হতে পারতো, মানে কত রকম কনফিগারেশনে প্রত্যেকটা ডাইসে কত কি কি পড়লে যত রকম পসিবিলিটিস হয় সেইগুলো কতগুলো হলে তবে সেই 20 পড়তে পারে, সেই যে সংখ্যাটা, সেই সংখ্যাটার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল একটা কোয়ান্টিটি এস আমি ডিফাইন করছি এনট্রপি। হ্যাঁ, আমি যেটা জিজ্ঞাসা করছিলাম সেটা হচ্ছে তাহলে আমার এই এনট্রপিটা ডিপেন্ড করছে আমি ম্যাক্রো স্টেটটা কি হিসেবে ডিফাইন করছি, মানে হ্যাঁ এক্ষেত্রে আমি এক্স্যাক্টলি, লুডো। রাইট, ওকে ওকে। ম্যাক্রোস্টেটটা কি হিসেবে ডিফাইন করছি এবং ম্যাক্রোস্টেটের টোটাল সংখ্যাটা কত, দুটোর উপরই এন্ট্রপিটা ডিফাইন করছি। মানে টোটাল আমি কি চুজ করেছি, মানে অ্যাজ এ ফাংশন অফ দ্যাট টোটাল আর কি। রাইট রাইট। তো এটা ডেমনস্ট্রেট করার জন্য আমি এই একটা এখানে ফিগার দেখাচ্ছি। এইটা করা হয়েছে 4টে ডাইসের রোলিং এর জন্য। এবার 4টে ডাইস, এখানে প্রত্যেকটা ডাইসই 1 থেকে 6 অবধি নেওয়া আছে, যেরকম ডাইস আমরা সাধারণত দেখি, মানে কিউবিক ডাইস, তো 6টা ফেস থাকবে। তো তাহলে মিনিমাম পসিবল কত, সেটা হচ্ছে প্রত্যেকটা ডাইসেই 1 পড়া, সেটা হচ্ছে 4। তো গ্রাফটা এখান থেকে 4 থেকে শুরু হচ্ছে এবং ম্যাক্সিমাম হচ্ছে প্রত্যেকটা ডাইসে সাইমালটেনিয়াসলি 6 পড়া, সেটা হচ্ছে 4 6 24। তো যেটা ওয়াই অ্যাক্সিসে প্লট করা হচ্ছে সেটা হচ্ছে যে ওই টোটাল যে সংখ্যাটা, মানে ওই 4টে অ্যাক্সিস রোল করার পর টোটাল যে সংখ্যাটা, সেইটার সঙ্গে প্রত্যেকটা ম্যাক্রোস্টেটের জন্য কতগুলো মাইক্রোস্টেটস আছে। যেরকম এখানে এই 15টার মানে টোটাল সংখ্যা যদি 15 হয়, মানে 4টে ডাইস রোল করে, তাহলে তার জন্য এই 120 মতো এতগুলো এ আছে মাইক্রোস্টেটস। মাইক্রোস্টেটস আছে। এখান থেকে দেখা যাচ্ছে যে নাম্বার অফ মাইক্রোস্টেটস সেটা ডিপেন্ড করছে, যেটা সুধাকান্ত জিজ্ঞেস করলো, সেটা ডিপেন্ড করছে এই যে ইনিশিয়ালি, মানে সেটা ডিপেন্ড করছে আমি ওই টোটাল সংখ্যাটা কতটা চুজ করেছি। তো সেটা দেখা যাচ্ছে যে একটা জায়গায় পিক থাকছে, মানে পার্টিকুলারলি একটা ম্যাক্রোস্টেট চুজ করার প্রবাবিলিটি সব থেকে বেশি হওয়া উচিত। মানে ওই 4টে ডাইস রোল করলে আমি এটা মোস্ট প্রবাবলি 13 পয়েন্ট সামথিং পিকটা। তো পয়েন্ট তো হতে পারে না, 14 এর কাছাকাছি। তো 14 হচ্ছে হয়তো মানে ম্যাক্সিমাম, সেই মানে ওটা মানে টোটালটা 14 পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম হওয়া উচিত। এবার এইখানে একটা কথা আছে, সেটা আমি পরের স্লাইডে বলছি। সেটা হচ্ছে ডিউ টু ইগনোরেন্স, মানে যেহেতু আমরা প্রত্যেকটা কনফিগারেশনে এক্স্যাক্টলি কি সেটা ইগনোর করেছি পুরোপুরি, আমরা টোটালটা দেখছি ডাইস গুলো রোল করে। এবার এইটা ইম্পর্টেন্ট যে ইগনোরেন্সটা ইজ নট জাস্ট লেজিনেস, মানে আমরা দেখতে চাইছি না বলে দেখছি সেটা না, অনেক সময় দেখা সম্ভব হয় না। কারণ বেশিরভাগ সিস্টেমেই এরকম, যেটা স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখা হয়, যেরকম 1 মোল গ্যাস কোনো, সেখানে অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউলস থাকে। তো অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউলসের প্রত্যেকটা ডেটা রেকর্ড করা সেটা পসিবল না, মানে এবং সেটার প্রয়োজনও নেই, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কতটুকু প্রয়োজন আছে সেটা আমরা পরে যত এগোবো তত বুঝতে পারবো। তো তাহলে আমরা যেহেতু সেটা ইগনোর করছি, তো আমরা প্রথমেই যেটা বলে রাখা দরকার যে এই টাইপের অ্যাপ্রোচে, মানে এই পরিসংখ্যান জাতীয় অ্যাপ্রোচে, যেহেতু আমরা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ইনফরমেশন ইগনোর করছি বা অ্যাক্সেস করতে পারছি না, তাহলে সমস্ত স্টেটমেন্টই স্ট্যাটিস্টিক্যাল স্টেটমেন্টস, মানে সমস্ত স্টেটমেন্ট এই অনুযায়ী, তত্ত্ব অনুযায়ী পরিসংখ্যান জাতীয় স্টেটমেন্ট, মানে হতেও পারে নাও হতে পারে। হ্যাঁ, বেশি হওয়ার সম্ভাবনা আছে বা কম হওয়ার সম্ভাবনা আছে, এতটুকু বলা যায়। 1 নম্বর। এবং 2 নম্বর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে স্ট্যাটিস্টিক্যাল স্টেটমেন্টস গুলো, এই সমস্ত স্টেটমেন্ট শুধু তখনই ভ্যালিড যখন আমি অনেকগুলো সিস্টেম দিচ্ছি। তার কারণ হচ্ছে ধরুন মানে দুটো বলের মধ্যে ধরুন একটা কয়েন টস করলে হেড হয় বা টেল হয়, সেটা 50% কেসে হেড হওয়া উচিত, 50% কেসে টেল হওয়া উচিত, এরকম যদি একটা স্টেটমেন্ট করি, তারপর আমি দুবার কয়েন টস করি, দুবার যদি হেড পড়ে, তাহলে 100% কেসে হেড পড়বে। তো সেটা অবশ্যই তাহলে আমার স্ট্যাটিস্টিক্সটাকে ভায়োলেট করছে। এবার সেটা করবেই, কারণ এটা একটা স্ট্যাটিস্টিক্যাল স্টেটমেন্ট।
আর এই স্ট্যাটিস্টিক্যাল স্টেটমেন্ট মানে প্রবাবিলিস্টিক স্টেটমেন্টগুলো তখনই রিয়েলিটির কাছাকাছি আসে যখন ইনফাইনাইটলি লার্জ নাম্বার অফ ট্রায়ালস করা হয়। মানে আমি কয়েনটা যদি 3-4 কোটি বার টস করতাম তাহলে দেখতাম মানে অলমোস্ট মানে অ্যাপ্রক্সিমেটলি 50% রেজাল্টস পজিটিভ হেড এসছে, 50% রেজাল্টস নেগেটিভ এসছে। তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স হোল্ডস ট্রু শুধুমাত্র মেনি পার্টিকেল সিস্টেম, এবং তা সত্ত্বেও বেশিরভাগ স্টেটমেন্টই স্ট্যাটিস্টিক্যাল। এটা হচ্ছে প্রথম যেটা বলে রাখা উচিত। দ্বিতীয়ত হচ্ছে এইবার আসতে হয় এন্ট্রপির ব্যাপারটা। এন্ট্রপিটা আমরা কেন ডিফাইন করলাম আদৌ, সেটা করে কি কাজে লাগলো, ম্যাক্রো স্টেটস মাইক্রো স্টেটস ডিফাইন করে কি লাভ, সেটা এইবার বোঝা যাবে আস্তে আস্তে। এটা হচ্ছে যে একটা আউটকাম, ধরুন এই আগের এটা, এই ধরুন 10, টোটাল যে সামটা প্রত্যেকটা ডাইসে সেইটা 10 হওয়ার একটা কিছু প্রবাবিলিটি থাকবে, 15 হওয়ার একটা কিছু প্রবাবিলিটি থাকবে। সেই প্রবাবিলিটিটা কিসের উপর ডিপেন্ড করে, সেই প্রবাবিলিটিটা কত। এইবার একটা আউটকাম যত বিভিন্ন রকম ভাবে হতে পারবে সেটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ সেই আউটকামটা অনেক রকম ভাবে হতে পারে। অন্য একটা আউটকাম ধরুন তার থেকে অনেক কম রকম ভাবে হতে পারে, তাহলে যেটা বেশি রকম ভাবে ঘটতে পারে সেই আউটকামটা ঘটার সম্ভাবনা বেশি। তো তার মানে অ্যাকচুয়ালি এন্ট্রপি কথাটার মানে কি, যেই যেই ম্যাক্রো স্টেটটার বেশি নাম্বার অফ অ্যাক্সেসিবল মাইক্রো স্টেটস থাকবে এবং সিস্টেমটা সেই মাইক্রো স্টেট গুলো এক্সিস্ট করতে পারবে, সেইটার এন্ট্রপি সব থেকে বেশি হবে আগের ডেফিনেশন অনুযায়ী, এই এস এর ডেফিনেশন অনুযায়ী, এবং সেই ঘটনাটা ঘটার প্রবাবিলিটিও সব থেকে বেশি হবে। এইখানে একটা ক্যাচ আছে। তাহলে এই সেকেন্ড স্টেটমেন্টটা থেকে আমরা কি প্রমাণ করতে পারছি, সেটা হচ্ছে যে এন্ট্রপি যে জিনিসটা আমরা ডিফাইন করলাম, যে বস্তুর এন্ট্রপি যত বেশি হবে সেই বস্তুর মানে সেই যেই ম্যাক্রোস্টেটের এন্ট্রপি সব থেকে বেশি হবে সেই ম্যাক্রোস্টেটটা ঘটার প্রবাবিলিটিও সব থেকে বেশি থাকবে নেচারে। এবার সেটা কি সবসময় সত্যি? সবসময় সত্যি না। এইখানে একটা বেসিক জিনিস আমরা অ্যাজিউম করে নিয়েছি, সেটা হচ্ছে যে ওই ধরুন লুডোর গুটি, ওই ডাইসের ক্ষেত্রে কুড়ি পড়ার যে কটা কনফিগারেশন এক্সিস্ট করে সবগুলোই পড়তে পারে, এইটা আমরা অ্যাজিউম করে নিয়েছি। তার মানে একটা ম্যাক্রোস্টেটের যতগুলো অ্যাক্সেসিবল মাইক্রোস্টেটস আছে সেইগুলো সবই সিস্টেমটা এক্সিস্ট করতে পারে। যদি সেইটা হয় তাহলে বলা এই ওপরের স্টেটমেন্টটা করা যায় যে যত এন্ট্রপি বাড়বে সেটা তত বেশি প্রবাবল হবে। তো এই যে প্রথম স্টেটমেন্টটা, যে প্রত্যেকটা মাইক্রোস্টেটই অ্যাক্সেসিবল, মানে প্রত্যেকটা অ্যাক্সেসিবল মাইক্রোস্টেটই সে এক্সিস্ট করতে পারে, কোনো বাধা নেই তার সেইগুলো এক্সিস্ট করতে। কি রকম বাধা থাকতে পারে সেগুলো পরে আসছি আমরা। যদি বলি কোনো বাধা নেই, সেইগুলোকে বলা হয় আর্গডিক সিস্টেমস, মানে এটা একটা টার্ম আর কি। মানে যেই আর্গডিক সিস্টেমস মানে ওই একটা ম্যাক্রোস্টেটের আন্ডারে যতগুলো মাইক্রোস্টেট আছে সেইগুলো সবই ইকুয়ালি প্রবাবল ওই সিস্টেমটার জন্য, মানে ওই সিস্টেমটা সবগুলো মাইক্রোস্টেটই ইকুয়ালি অ্যাক্সেস করতে পারে। তখনই ওপরের স্টেটমেন্টটা করা যাবে, যেটা যত বেশি মাইক্রোস্টেট সেটা তত বেশি প্রবাবিলিটি। না হলে ধরুন কিছু মাইক্রোস্টেট এমনি অ্যাক্সেস করতে পারছে না, কোনো একটা সিলেকশন রুল বা কোনো কনস্ট্যান্টের জন্য কয়েকটা মাইক্রোস্টেট ব্লক হয়ে গেছে, তাহলে ওটার বেশি অ্যাক্সেসিবল মাইক্রোস্টেট থাকা সত্ত্বেও ও সবগুলো মাইক্রোস্টেট এক্সিস্ট করতে পারে না। তো তাহলে ওর বেশি মাইক্রোস্টেট আছে বলেই যে ওটা বেশি প্রবাবল হবে সেটা নয়ও। তো ওই জন্য এন্ট্রপির যে যেটা বেশি প্রবাবল, এই থিওরিটা তখনই ভ্যালিড যখন আমরা আর্গডিক সিস্টেমসের কথা বলবো। তো আমি যদি ধরে নিই এরপর থেকে আমরা যা যা সিস্টেম নিয়ে কথা বলছি সেগুলো সব আর্গডিক, মানে সেইগুলোর প্রত্যেকটা অ্যাক্সেসিবল মাইক্রোস্টেটই ইকুয়ালি প্রবাবল, সেরকম যদি একটা ধরে নিই, তাহলে এটা হচ্ছে সেকেন্ড, এই পুরো ডিসকাশনটা এটাকে একটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলে বলা হয়। যে কোনো স্পন্টেনিয়াসলি চেঞ্জিং সিস্টেম, এবার ধরুন কিছু একটা স্পন্টেনিয়াসলি এ স্টেট থেকে বি স্টেটে যাচ্ছে, যে কোনো কিছু হতে পারে, একটা মানে একটা চেম্বারে গ্যাস হতে পারে, তারপর অনেকগুলো পার্টিকেল যেগুলো নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে এবং কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিয়ে ইন্টারাক্ট করছে, সেরকম হতে পারে। তো সেরকম একটা কালেকটিভ সিস্টেম স্পন্টেনিয়াসলি এ স্টেট থেকে বি স্টেটে ইভলভ করছে টাইমে। এবার সেটা যেহেতু স্পন্টেনিয়াসলি করছে, মানে অবশ্যই কেন করছে কোশ্চেনটা করছে তার কারণ হচ্ছে বি স্টেটটা এ স্টেটের থেকে বেশি প্রবাবল, সেই জন্য বি স্টেটের দিকে যাচ্ছে। সেটা যদি হয় তার মানে বি স্টেটের এন্ট্রপি এ স্টেটের থেকে বেশি থাকবে সবসময়। তো এই প্রবাবিলিটির প্রিন্সিপালটাকেই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স হিসেবে বলা হয়। যে কোনো স্পন্টেনিয়াস প্রসেসে, সেটা যদি আইসোলেটেড হয় এবং মিনি পার্টিকেল সিস্টেম হয়, কোনো স্পন্টেনিয়াস প্রসেসে এন্ট্রপি কোয়ান্টিটিটা কমে না। তাহলে মানে কমা মানে হচ্ছে সেটা একটা বেশি প্রবাবল সিচুয়েশন থেকে একটা লো প্রবাবল সিচুয়েশনে যাচ্ছে, সেটা কখনই মেনি পার্টিকেল সিস্টেমে হবে না। কারণ মেনি পার্টিকেল সিস্টেম ওটা প্রবাবিলিটি ফলো করবে, স্ট্যাটিস্টিক্স এর প্রিন্সিপাল ফলো করবে। ঠিক আগে যেটা ওই হেড আর টেল দিয়ে ডিসকাস করা হলো, এটাকে বলে সেকেন্ড ল অফ এন্ট্রপি। তাহলে সেকেন্ড ল অফ এন্ট্রপি থেকে কি পাওয়া যাচ্ছে, যে একটা কালেকটিভ সিস্টেম থাকলে মোদ্দা কথা হচ্ছে সেটার এন্ট্রপি কোয়ান্টিটিটা যদি আমি ডিফাইন করি এবং সেটা যদি ম্যাক্সিমাইজ করি,
তাহলে ওটা ফাইনালি কোন স্টেটে যেতে চাইছে, স্টেবল থাকবে সেটা আমি বলতে পারছি। কিন্তু এনার্জির প্রিন্সিপালটা আগে ভেবে দেখুন, ইন্ডিভিজুয়ালি একটা পার্টিকুলার আমি যদি এনার্জি দেখতাম, তাহলে আমি এনার্জি মিনিমাইজ করতাম, মিনিমাম এনার্জিটা মোস্ট স্টেবল ছিল, এই ক্ষেত্রে ম্যাক্সিমাম এন্ট্রপিটা স্টেবল কনফিগারেশন। এই দুটোর মধ্যে কম্পিটিশনটাতেই একটা জিনিস ঘটবে। আচ্ছা, এত অবধি কারো প্রশ্ন থাকলে করুন। এখানে আমার আমার দুটো প্রশ্ন আছে। আচ্ছা, তাহলে আমি প্রথম বলনি, তারপরে সরকার বলিস। হুম হুম প্রথম কোশ্চেনটা করে নি, সেটা হচ্ছে আচ্ছা, আমরা যদি কেউ নাইভলি বলতো যে আমরা একটা পার্টিকেলের টোটাল এনার্জি নয়, আমরা সবগুলো পার্টিকেলের টোটাল এনার্জি মিনিমাম দেখবো, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা মানে সেটা কেন করতে পারি না? সেটা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সেটা বললেন এটা অ্যান্সার দিয়ে উত্তরটা। দেবো। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে যে সেই ক্ষেত্রে মানে যদি টোটাল পার্টিকেলের থাকে এবং এনার্জি মিনিমাইজ করি, তাহলে প্রত্যেকটা পার্টিকেলের দুটো কন্ট্রিবিউশন থাকবে, কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি। এইখানে যখন আমি ম্যাক্সিমাইজ মানে এন্ট্রপি ম্যাক্সিমাইজেশনের সঙ্গে কম্পেয়ার করছি, আমি টোটাল এনার্জি মিনিমাইজেশনের কথাই বলছি, মানে টোটাল এনার্জি মিনিমাইজেশনের কথাটাই বলছি, মানে টোটাল এনার্জি মিনিমাইজেশনটাই স্টেবল কন্ডিশন হতো যদি এন্ট্রপি ব্যাপারটা না থাকতো। কিন্তু এন্ট্রপি ব্যাপারটা অন্য কন্ডিশন দিচ্ছে একটা, সেটা হচ্ছে এন্ট্রপি ম্যাক্সিমাইজেশন। এবার হচ্ছে কোয়েশ্চেনটা যে টোটাল এনার্জি মিনিমাইজেশন আর এন্ট্রপি ম্যাক্সিমাইজেশন এই দুটো কি ইকুইভ্যালেন্ট কন্ডিশন, না এই দুটোর মধ্যে কোনটা জিতবে, কোনটা ফলো করবো স্টেবল কনফিগারেশন যেতে? মানে টোটাল এনার্জি কনফিগারেশনটা যেটা লোয়েস্ট, সেটা কি তাহলে লোয়েস্ট এনট্রপি দিচ্ছে, মানে দুটো বিপরীত ধর্মী? হ্যাঁ, এবার এইটা 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 আমি আরো ডিসকাস করবো। এই কনফিগারেশন মানে এই কনফিউশন গুলো অ্যারাইজ করানোর জন্যই এই স্লাইডটা বানানো। রাইট। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন যেটা ছিল, সেটা হচ্ছে আমরা যে এই আর্গোডিক সিস্টেমের কথা বলছি, এটা কি বাই ডেফিনিশন, মানে যেরকম তুই যে এক্সাম্পলটা দিয়েছিস, ধর লুডুর ছক্কা রোল করা, সেখানে আমরা যদি ধরে নিই সবাই আনবায়াসড, তাহলে ওটা বাই ডেফিনিশন আর্গোডিক। কিন্তু ধর আমরা নেচারের যে সিস্টেমগুলো, ধর সিলেকশন রুল তুই বলছিস, আমি ধরে নিলাম এরকম কোনো স্পেসিফিক সিলেকশন রুল নেই, কিন্তু নেচারের কোন সিস্টেমগুলো আমরা বলতে পারি যে এটা আর্গোডিক, এবং এটাই আমাদের এই পস্টুলেটটা যে সমস্ত মাইক্রোস্টেট গুলো ইকুয়ালি অ্যাক্সেসেবল, সেইটা মানে সেটা সত্য, এটা কিরকম বলতে পারি? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মানে আমি উল্টো কোশ্চেনটা অ্যান্সার করছি অ্যাকচুয়ালি, মানে কখন আর্গোডিক নয় সেইটা অ্যান্সার করছি, সেটা অ্যান্সার করা বেশি সোজা আর কি, এবং কম টাইম কনজিউম। ঠিক আছে, এরকম একটা সিস্টেম থাকতে পারে যে যেটা কিছু অ্যাক্সেসিবল মাইক্রোস্টেটস আছে, মানে একটা ম্যাক্রোস্টেটে, এবং সেই অ্যাক্সেসিবল মাইক্রোস্টেট গুলো আমি ওই যে সিস্টেমটা সেটার মধ্যে একটা এক্সট্রা কনস্ট্যান্ট অ্যাড করেছি, যেরকম এটা প্রেসার এত থাকতে হবে, এত পিএসআই প্রেসার থাকতে হবে, সেই কনস্ট্যান্টটার জন্য ওটার মাইক্রোস্টেটস কমে যেতে পারে। তো এবার সেই রকম এটা যেরকম এক্সটার্নাল একটা কনস্ট্যান্ট, সেরকম ইন্টারনাল কনস্ট্যান্টস থাকতে পারে, যেরকম মানে এমনি ফিজিক্সেও মানে তুই যদি জানিস তাহলে দেখবি স্কার স্টেটস টাইপের এক্সিস্ট করে। সেই কনস্ট্যান্ট গুলো হচ্ছে মানে সিস্টেমের ইন্টারনাল একটা কনস্ট্যান্ট আছে যে স্পিন চেঞ্জ করবে না কোনো ট্রান্সফরমেশনে, তাহলে স্পিন চেঞ্জ করতে গেলে একটা এক্সট্রা এনার্জি কস্ট তোকে দিতে হবে। সেই এনার্জি কস্টটার অভাবে সেই যেখানে স্পিন চেঞ্জ হচ্ছে সেই মাইক্রোস্টেট গুলো আরো কাছে অ্যাভেলেবেল নয়। কিন্তু আমি যদি সেই স্পিনের ডিগ্রি অফ ফ্রিডমটা সরিয়ে দিই, তাহলে আবার সেই মাইক্রোস্টেট গুলো ইকুয়াল টু হবে। তো এরকম ভাবে ওভার কনস্ট্যান্ট যদি করে দেওয়া হয় কোনো সিস্টেমকে, তাহলে দেখা যায় যে ওর মাইক্রোস্টেটস এর মধ্যে বেশিরভাগই অ্যাক্সেস করতে পারছে না। ইনফ্যাক্ট এরকমও করা যায় যে একটাই মাইক্রোস্টেটকে অ্যাক্সেসিবল করা যায়, বাকিগুলোকে মানে বাকিগুলোর ট্রানজিশন বন্ধ করে দিয়ে, সেইগুলো নন আর্গোডিক সিস্টেমস, সেইগুলো কেসে এনট্রপি বলা যায় না। মানে এনট্রপি বলা যায় অ্যাকচুয়ালি, কিন্তু ওটা আমরা যেই সেন্সে এনট্রপি ডিফাইন করছি মানে ইউজ করছি সেই সেন্সে না, ওটা একটা অন্য টাইপের নন ইকুইলিব্রিয়াম এনট্রপি, মানে ওই জার্জিনস্কি ইনইকুয়ালিটি টাইপের। গুড গুড, ওকে। সৌভিক, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তুই বলছিস যে কোনো একটা সিস্টেম আছে, মানে আমার কাছে ধর 100টা ডাইস আছে যেখান থেকে আমি রেজাল্ট পেতে চাই। এবার তুই বলছিস সিস্টেম একটা মাইক্রোস্টেট থেকে আরেকটা মাইক্রোস্টেট ইভলভ করবে, এবং সরি হ্যাঁ একটা মাইক্রোস্টেট থেকে আরেকটা মাইক্রোস্টেটে ইভলভ করবে, এবং সেই জন্য যে ম্যাক্রোস্টেটটা ম্যাক্সিমালি পসিবল সেই ম্যাক্রোস্টেটে পৌঁছাবে। আমার কোশ্চেনটা মানে সেটা হচ্ছে যে আমার কাছে যদি একটা সিস্টেম থাকে, সে একটা মাইক্রোস্টেটে আরেকটা মাইক্রোস্টেটে কেন ইভলভ করবে, মানে নাও তো করতে পারে। হ্যাঁ, এবার এটার কোশ্চেনটা দিই, মানে অ্যাকচুয়ালি আমি সেটা বলিনি যে ইভলভ করবে। এবার কেন এই মানে এটা এসছে প্রশ্ন, সেটা আমি বলছি। সেটা হচ্ছে যে আমি বললাম সবকিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যাভারেজের কথা। এবার হচ্ছে যে আমি ওই যে ডাইসের এক্সাম্পলটা, সেইটা আমি যদি একবার মানে লুডোটা গুটিগুলো নিয়ে আমি যদি রোল করি একবার ডাইস গুলো, তাহলে সেটা একটাই স্পেসিফিক মাইক্রোস্টেটে থাকছে।
সেইটা চেঞ্জ করে অন্য মাইক্রোস্টেটে যাচ্ছে না, কারণ কোনো লুডো গুটি নিজে ঘুরে যাচ্ছে না, সেটা একটাই এক্সপেরিমেন্ট হলো। আমি বলতে চাইছি এই সমস্ত স্টেটমেন্ট তখনই ট্রু যখন আমি ইনফাইনাইট নাম্বার অফ সেরকম ইন্ডিপেন্ডেন্ট এক্সপেরিমেন্টস করব, সেই ইন্ডিপেন্ডেন্ট এক্সপেরিমেন্টস গুলো বিভিন্ন মাইক্রোস্টেট গুলো অকার করবে যেগুলো অ্যাক্সেসিবল, কিন্তু একটা এক্সপেরিমেন্টে সেই মাইক্রোস্টেট গুলো একটা থেকে অন্যটা ইভলভ করবে না। তাহলে একটা ফলো আপ কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে যদি তাই হয়ে থাকে তাহলে যে কোনো ফিজিক্যাল সিস্টেম যদি আমরা তাকে অবজার্ভ করতে যাই, তাহলে সেই সিস্টেমে তুই যেটা এক্ষুনি বললি যে মানে তাহলে তো মানে ইনফাইনাইট নাম্বার অফ মাইক্রোস্টেট মানে ইনফাইনাইট নাম্বার অফ এক্সপেরিমেন্ট করলে তবে তোর এই যে মডেল বা তোর এই যে রেজাল্ট সেই রেজাল্ট গুলো পাওয়ার কথা, তাহলে মানে এই রেজাল্টটা কিভাবে ভ্যালিড হবে? হ্যাঁ, এবার এই রেজাল্টটা মানে ভ্যালিড হওয়ার কারণ হচ্ছে মানে যখনই এই রেজাল্ট গুলো আমি বলছি তখন দু রকম পিকচার হোল্ড করে। একটা হচ্ছে যে একটা টোটাল আমি মানে একটা গ্যাস চেম্বার নিয়ে, মানে একটা চেম্বার অফ গ্যাস নিয়ে আমি পুরো এক্সপেরিমেন্টটা বা একটা মেনি পার্টিকেল সিস্টেম নিয়ে আমি পুরো এক্সপেরিমেন্টটা বারবার রিপিট করলাম, নিয়ে তার অ্যাভারেজ নিলাম। দ্বিতীয়ত যেটা মানে তুই যেটা বলতে চাইছিস সেটাকে বলে সেলফ অ্যাভারেজিং। আর্গোটিক সিস্টেমসে সেলফ অ্যাভারেজিং দেখা যায়। সেলফ অ্যাভারেজিং মানে হচ্ছে একটা মলিকিউলের কাছে বাকি যে মলিকিউলগুলো সেইগুলো প্রত্যেকটাই ইকুইভ্যালেন্ট, তো সেই প্রত্যেকটা মলিকিউলই একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপেরিমেন্টের মতন চলছে। তো এবার আমি যদি লার্জ নাম্বার অফ পার্টিকেলস নিই তো আমি একটা পুরো এই লার্জ নাম্বার অফ এক্সপেরিমেন্টাল অ্যাভারেজ পাবো মানে একটা সিস্টেমে। সেই জন্যই এই স্ট্যাটিস্টিক্যাল ল গুলো লার্জ নাম্বার অফ পার্টিকেলস এর জন্য সত্যি, যাতে সেলফ অ্যাভারেজিং হয়। কিন্তু তুই সুধাকান্ত যেটা বললো কানেক্ট করার জন্য, নন অ্যালগোরিথমিক সিস্টেমসে সেলফ অ্যাভারেজিং হয় না, কারণ ওখানে অনেক মাইক্রোস্টেট বন্ধ করে। তো সেলফ অ্যাভারেজিং হতে গেলে প্রত্যেকটা মাইক্রোস্টেট অ্যাক্সেসিবল হতে হবে, যাতে মানে মলিকিউলগুলো কোনো না কোনো মলিকিউল সেই একটা মাইক্রোস্টেটে থাকতে পারে। তাহলে হ্যাঁ, তাহলে এত অব্দি আমরা দুটো পস্টুলেটে পৌঁছলাম, একটা মেনি বডি সিস্টেমে দুটো পস্টুলেটে পৌঁছলাম। একটা হচ্ছে যেটা সুধাকান্ত সাজেস্ট করলো যে টোটাল এনার্জিটা তাহলে আমরা মিনিমাইজ করি ইন্ডিভিজুয়াল অবজেক্টে যেরকম করি থাকি স্টেবল ইকুইলিব্রিয়ামের জন্য। দ্বিতীয়ত সেকেন্ড ল থেকে পাচ্ছি যে টোটাল এনট্রপিটা ম্যাক্সিমাইজ করি। এবার কোশ্চেন হচ্ছে এই দুটো কি কনফ্লিক্টিং না এই দুটো একই জিনিস, সেইটা নিয়ে আমরা এগোই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো কনফ্লিক্টিং হলে কি উপায়, মানে কি করব। আচ্ছা, এইটা হচ্ছে জাস্ট সেকেন্ড লটা ডেমনস্ট্রেট করার জন্য, মানে একটা র্যান্ডম রাগী পাখি ও একটা কাঁচের গ্লাস টেবিল থেকে ফেলে দিতে চাইছে, মানে এবং ভেঙে ও অ্যাকচুয়ালি এন্ট্রপি বানানোর চেষ্টা করছে ইউনিভার্সে। তো এই পাখিটা পরে ইম্পর্টেন্ট আসবে, কারণ ওই থ্যানোসকে চ্যালেঞ্জ করবে, কারণ থ্যানোস বলতে চাইছে টোটাল এনার্জি মিনিমাইজ করো ব্যালেন্স রাখার জন্য, আর পাখিটা বলতে চাইছে এন্ট্রপি ম্যাক্সিমাইজ করো। তাহলে কে জিতবে? তো এইটা বোঝার জন্য একটা খুব সিম্পল গেম মানে আমি বলছি। এবার এইটা একটা আমি একদম অনেস্টলি বলে রাখি, এটা একটা খুবই মানে এস্টাবলিশড একটা কিছু থিওরিটিক্যাল এবং এক্সপেরিমেন্টালি স্টাডিড মডেলস আছে এতে ফিজিক্সে। সেইটা থেকে আমি জেনারেলাইজ করে খুবই কম সময়, মানে ইনফ্যাক্ট এক বেলার মধ্যে জেনারেলাইজ করে আমি এই টয় এক্সাম্পলটা বানিয়েছি। তো এটাই অনেক ভুল থাকবে আমি শিওর, এবং এটা অনেক লুপ হোলস থাকবে যেগুলো আমি জানি না, আমি ইনফ্যাক্ট পড়েও দেখিনি স্লাইডগুলো। তো আমি যতটা পারি বোঝানোর চেষ্টা করছি, তো যেখানে ভুল বা কোশ্চেন্স থাকবে সেগুলো প্লিজ কেউ জিজ্ঞেস করিস। তো এই বল একটা বলের গেম, সেটা বোঝানোর জন্য মানে তোরা যারা জানিস মানে তারা ইজিলি বুঝতে পারবি এটা আমি কোন থিওরিটিক্যাল মডেলের কথা বলছি, কিন্তু জেনারেলাইজেশনটা ঠিক কিনা আমি আমার ডাউট আছে। তো যাই হোক, তো একটা বল দিয়ে একটা মানে গেম ভাবা যাক, যেখানে হচ্ছে মানে বলগুলো সাজানো থাকবে একটা প্লেন জিওমেট্রিতে, মানে একটা 2D কিছু খোপের মধ্যে কিছু গর্ত আছে। তো এবং বলগুলো দুটো রঙের হতে পারে, এক নম্বর সেটা হচ্ছে লাল এবং নীল। দ্বিতীয়ত বলগুলো নিজেদের কালার চেঞ্জ করতে পারে সুবিধা মতো। কেন কালার চেঞ্জ করবে সেটা আসছি পরে, মানে বলের কালার চেঞ্জ করা কি দরকার। এবার একটা বল যদি ওর কালারটা চেঞ্জ করতে যায়, তার মানে বলটাকে কিছু একটা ডিসিশন নিতে হচ্ছে যে লালে থাকবে না নীলে থাকবে, র্যান্ডামলি হচ্ছে না। এবার যে কোনো ডিসিশন মেকিং প্রসেস ফিজিক্সে বা যে কোনো কালেকটিভ এতে সিস্টেমে ডিসিশন নিতে গেলে ওকে বাকিদের সাথে ইন্টারাক্ট করতে হবে বা কোনো এক্সটার্নাল কনস্ট্যান্ট থাকতে হবে। তো আমি কোনো এক্সটার্নাল কনস্ট্যান্ট দিতে চাইছি না, তো আমি চাইছি ও একটা ডিসিশন নিক এবং ও বাকিদের সাথে ইন্টারাক্ট করে ডিসিশনটা নিক, মানে বিভিন্ন মত নিয়ে ও একটা অপটিমাইজ করার চেষ্টা করুক, সেরকম একটা সিস্টেম বানানোর চেষ্টা করছি।
তো তাহলে এই নীল এবং লাল বলগুলোকে একটা মগজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, একটা ব্রেন দেওয়ার চেষ্টা করছে যাতে ওরা ভাবতে পারে। এবার সেটা কিভাবে সম্ভব? তো ওই লাল এবং নীল বলগুলোর মধ্যে মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতন কয়েকটা নিয়ম প্রোগ্রাম করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে 1 নাম্বার, দুটো বল কখনো এক জায়গায় থাকতে পারে না। এবার সেটা খুবই ন্যাচারাল একটা নিয়ম, কারণ দুটো বল আমরা ধরছি যে শক্ত পদার্থ এক জায়গায় মানে এক্সিস্ট করতে পারে না, একই পজিশনে দুটো বল থাকতে পারে না। তো একটা বল অন্য জায়গায় একটা জায়গায় আছে, ওর উপর একটা বল যদি পৌঁছতে যায় তাহলে ধাক্কা খেয়ে বের ফেরত চলে আসে। 2 নম্বর হচ্ছে বলগুলো লাল এবং নীল হতে পারে এবং ওরা কালার চেঞ্জ করতে পারে। একটা নিয়ম হচ্ছে যে দুটো সেম কালারের বল, মানে দুটোই নীল বল বা দুটোই লাল বল, ওরা একে অপরকে অ্যাট্রাক্ট করবে, মানে ওদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স আছে, একটা অ্যাট্রাকটিভ ইন্টারাকশন আছে। এবং উল্টো কালারের বল মানে অপোজিট কালারের বল, যেরকম লাল এবং নীল বা নীল এবং লাল, সেই বলগুলো একে অপরকে রিপেল করবে, মানে সেম কালারের বল অ্যাট্রাক্ট করবে, অপোজিট কালারের বল রিপেল করবে, এরকম একটা নিয়ম। এইবার 3 নম্বর হচ্ছে একটা বল যে আমরা দেখলাম যে সেম কালারের বল অ্যাট্রাক্ট করছে, অপোজিট কালারের বল রিপেল করছে, তাহলে একটা বল আমি যদি রাখি ও কত দূরের বলের এফেক্ট বুঝতে পারবে। কারণ অনেক এখানে একটা লাল বল রাখলাম, যদি 5 কিলোমিটার দূরে আরেকটা নীল বল রাখি, তাহলে সেই নীল বলটা কি রিপেল করতে পারবে, সেই স্ট্রেংথটা কত। এবার সেই ইন্টারাকশনের যে স্ট্রেংথটা সেটা আমরা বলছি যে শুধু ওর সবচেয়ে মোস্ট নিয়ারেস্ট যে বলটা আছে সেই বলটার কালারটা ও ইন্টারাকশনের মাধ্যমে দেখতে পাবে। মানে নিয়ারেস্ট যে ওর বলগুলো থাকবে সেই বলগুলো লাল বা নীল, মানে যদি সেম কালার হয় তাহলে সেই বলগুলো অ্যাট্রাক্ট করবে, যদি উল্টো কালারে হয় তাহলে সেম ওই বলগুলোই ওকে রিপেল করবে, কিন্তু বাকি যেগুলো দূরে আছে সেগুলো কোনো এফেক্টের মধ্যে থাকবে না। এটা খুবই একটা আনরিয়েলিস্টিক অ্যাপ্রক্সিমেশন, তবু আমরা ধরছি মানে সিম্পলিফাই করার জন্য গেমটা। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে বলগুলো নিজেদের মধ্যে লাল এবং নীলে বদলাতে। এইরকম একটা সিস্টেম যদি ফিজিক্যালি এক্সিস্ট করে তাহলেও কি চাইবে, মানে অবশ্যই নিজের যে টোটাল যে কনফিগারেশন সেটা একটা স্টেবল জায়গা পৌঁছতে চাইবে। এইবার কোয়েশ্চেনটা হচ্ছে এই সিস্টেমটা কি করবে, ও কি টোটাল এনার্জি মিনিমাইজ করবে না টোটাল এনট্রপি ম্যাক্সিমাইজ করবে, সেইটা দেখা যাক। So the balls change color so that their collective array is in equilibrium. একটা স্টেবল ইকুইলিব্রিয়ামে পৌঁছতে চাইছে পুরো কালেকটিভ অ্যারেটা। এবার একটা বল নিজের মতন ইকুইলিব্রিয়ামে যেতে পারে না, কোনো বাকিদের ইনফ্লুয়েন্স করছে, তো টোটাল পুরো একটা অ্যাজ এ ব্রেন ভাবছে আর কি পুরো বল, সরি পুরো কালেকশনটা। তাহলে কোশ্চেনটা হচ্ছে হোয়াট কালার ডু দে চুজ, মানে ওই কালেকশনের প্রত্যেকটা বল কি কালার চুজ করবে বা টোটাল কালেকশনের স্টেটটা কি হবে ইকুইলিব্রিয়াম, সেইটা যদি আমরা স্টাডি করি সেটা দেখে আমরা বলতে পারি যে ওটা কি তাহলে এনট্রপি ম্যাক্সিমাইজ করে গেল না এনার্জি মিনিমাইজ করে গেল, যে দুটো আমরা জানি আর কি। তো এইখানে আমি ওই বলগুলোর কালেকশনের 3টে এক্সাম্পল লিখেছি। প্রথমটায় সব নীল, পরেরটায় সব লাল, এবং এই 3 নম্বরটায় লাল নীল মেশানো আছে। এবার এইখানে আমার কার্সারটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, তো এইখানে আমি নিয়মগুলো একবার মনে করিয়ে দিই। যেটা হচ্ছে এই বলটা ধরুন, এই যেখানে কার্সারটা আছে, সেই বলটার সবচেয়ে কাছাকাছি কি বলগুলো আছে, এই একটা, এই দুটো, এই 3টে আর এই 4টে, এই 1 2 3 4। তো এই 4টে বল সেম কালারের যদি হয়, এখানে যেরকম সেম কালারে, তো এই 4টে বলই ওকে অ্যাট্রাক্ট করছে এই মাঝখানে বলটাকে, কিন্তু অন্য দূরের বলগুলো কিছু এফেক্ট নেই ওর উপর। সেরকম এইখানে এই যে এই বলটার এই ওর চারদিকে এই 1 2 3 4 এই 4টি বলই ওকে রিপেল করছে, কিন্তু অন্য বলগুলো ওর উপর কোনো এফেক্ট নেই। এইখানে কেসটা একটু আলাদা। এইটায় বলি, এইটায় এই বলটা ওকে অ্যাট্রাক্ট করছে, এই বলটা ওকে অ্যাট্রাক্ট করছে, এই বলটা ওকে অ্যাট্রাক্ট করছে, আর এই অপোজিট যেগুলো পেয়ার এইটা এইটা এবং এইটা, এই 3টাকে রিপেল করছে। মানে ও ইনফ্যাক্ট মানে ও একটা নেট ফোর্স দেখতে পাচ্ছে, এটা হচ্ছে এই ডিরেকশন নিচের দিকে। তো এইগুলো আমি ওই পুরো মানে সিচুয়েশনটা এবং কিরম ভাবে ইন্টারাকশনটা হচ্ছে সেটা বোঝানোর জন্য, বা কিরম ভাবে ওরা নিজের মতো কথা বলছে সেটা বোঝানোর জন্য একটা ফিগার দিচ্ছি। লাল বলগুলো একে অপরকে অ্যাট্রাক্ট করছে, রাইট? তোর ওই সেকেন্ড এক্সাম্পলটা মানে সেম কালারের যে কোনো বলগুলো, সেম কালারের বলগুলো একে অপরকে অ্যাট্রাক্ট করবে। তো এইখানে এই সেকেন্ড এক্সাম্পলটা, এই প্রত্যেকটা লাল বল যেহেতু সেম কালারের, এই সবাই এই 4টে এই এবং এই 4টে এই মাঝখানে বলটাকে অ্যাট্রাক্ট করছে, এবং সেটা শুধু নিয়ারেস্ট নেবার হবে। হ্যাঁ, এবং এদের শেপ দেখে মনে হচ্ছে যে সবগুলো বল একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই ক্ষেত্রে সেটা হচ্ছে না। হ্যাঁ, এইবার এই শেপ নিয়ে যখন বললি, তো একটা জিনিস বলে রাখি, আমি এগুলো জাস্ট মানে ফিগারেটিভলি আঁকার জন্য দেখিয়েছি। আমি ধরেছি এইগুলো অ্যাকচুয়ালি পয়েন্ট পার্টিকেলস।
মানে পারফেক্টলি সিমেট্রিক পয়েন্টস। এইবার কোশ্চেনটা হচ্ছে এই যে তাহলে আমরা একটা সেট অফ নিয়মস বলে দিচ্ছি যে যেই নিয়মগুলো ফলো করতে হবে। এইবার ও ইকুইলিব্রিয়ামে পৌঁছতে গেলে বলগুলো কি নিয়ম ফলো করছে সেটা আমাদের জানা দরকার। তো আমরা তাহলে এবার বলগুলোর পার্সপেক্টিভ থেকে ভাবার চেষ্টা করি। এইখানে মানে বলগুলো কি ভাবছে, মানে ওরা কি কোন প্রসেসে ইকুইলিব্রিয়ামে যাবে। এখানে দুটো সিমিলার বল অ্যাট্রাক্ট করছে, দেয়ারফর দে মানে তারা যখন কাছাকাছি আসে তাদের সেপারেট করতে অসুবিধা, কারণ তারা সিমিলার বল, তারা একে অপরকে অ্যাট্রাক্ট করে, দুজনের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স আছে, মানে যেরকম একটা ইলেকট্রন এবং প্রোটন। এবার দুটোকে সেপারেট করতে গেলে বাইরে থেকে একটা এক্সট্রা এনার্জি দিতে হবে। সেই এনার্জিটা যদি না দেওয়া হয় তাহলে ওরা দুজন একসাথে থাকবে। সেরকমই দুটো বল যেহেতু আলাদা কালারে সেগুলো রিপেল করে, তো ওদের দুজনকে একসাথে আনতে গেলে বাইরে থেকে এনার্জি দিতে হবে, কারণ ওরা নিজে থেকে একসাথে আসতে চাইবে না। therefore attracting pairs that are lower energy, তাহলে attracting pairs যারা তাদের এনার্জিটা একটু কম, কারণ তাদের বাইরে থেকে এনার্জি দিয়ে আলাদা করতে হচ্ছে। সেরকমই যাদের যে পেয়ার গুলো রিপেল করছে, মানে দুটো উল্টো কালারের বল, তাদের এনার্জিটা একটু বেশি, কারণ তাদের মানে বাইরে থেকে এনার্জি দিয়ে কাছে আনতে হচ্ছে। তো তাহলে অ্যাট্রাক্টিং পেয়ার্স হ্যাভ লোয়ার এনার্জি দেন রিপেলিং পেয়ার্স এবং নন ইন্টারঅ্যাক্টিং বলস, মানে যেই বলের পেয়ার যেগুলো ইন্টারঅ্যাক্টই করছে না, দূরের বল, সেইগুলোর যে টোটাল এনার্জি সেইটার থেকে যে দুটো কাছের ইন্টারঅ্যাক্টিং অ্যাট্রাকটিভ বল সেইগুলো এনার্জি কম হবে, কারণ ওরা অ্যাট্রাক্ট করছে। তো এই হচ্ছে পুরো গল্পটা। তো এবার আমি টোটাল এনার্জিটা সিস্টেমে লিখতে চাই, তো সেটা কি লিখবো? এবার এইটা লেখার সময় টোটাল এনার্জিটা যোগ করে যোগফলটা লেখার সময় একটা জিনিস ধরে নেওয়া হয়েছে যে যেই বলগুলো ইন্টারঅ্যাক্ট করছে না তাদের ইন্ডিভিজুয়াল এনার্জি গুলো জিরো, মানে ইন্ডিভিজুয়ালি ওদের কোনো এনার্জি নেই ওই একে অপরের থেকে ছাড়া। মানে একটা বল আমি জাস্ট এমনি হাওয়ায় রেখে দিলাম, বাকি সব জায়গায় ফাঁকা, ওর কোনো এনার্জি নেই, আমি ধরছি ওটা হচ্ছে লেভেল। তো তাহলে আমি এইরকম ভাবে টোটাল এনার্জিটাকে লিখতে পারি, যেখানে যে হচ্ছে একটা পজিটিভ সংখ্যা, সবকিছু বলে দিচ্ছি আমি। এই সিআই সিজে, এই সিআই গুলো হচ্ছে এই যে এই চৌকো জায়গাটা, এই আই যে হচ্ছে একটা পয়েন্ট, তো আমি এখানে একটা কোঅর্ডিনেট দিয়ে বলতে পারি, যেমন 1,2 সেটা হচ্ছে এই অ্যাটমটা, তারপর 2,2 সেটা হচ্ছে এই অ্যাটমটা, এরকম ভাবে। তো ধরি এই অ্যাক্সিসে আই, এই অ্যাক্সিসে জে, তো আমি প্রত্যেকটা এখানে মলিকিউলকে বা এখানে এই প্রত্যেকটা বলকে আমি আই জে মানে আই কমা জে কোঅর্ডিনেট দিয়ে লিখতে পারি। তো এই সিআইটা হচ্ছে এই কোনো একটা পয়েন্টে, মানে কোনো একটা বলের, আমি ধরছি এই মানে এই 2D এটার মধ্যে, মেশটার মধ্যে কোনো একটা বলের কালার, সেটা হচ্ছে নীল বা লাল হতে পারে, আর সিজেও তাই অন্য কোনো একটা বলের কালার। আর এই নিচে এই যে ব্র্যাকেট দিয়ে আই কমা জে লেখা, এই জিনিসটা মানে হচ্ছে এই সামেশনটা, মানে এই যোগফলটা শুধু তাদের ওপরেই যাচ্ছে যারা একে অপরকে এফেক্ট করছে, মানে যেরকম এই দুটো, এই দুটো, এই দুটো, এই দুটো, তো সেইগুলো যোগ করে আমি টোটাল এনার্জিটা পাচ্ছি, কারণ যেইগুলো একে অপরকে এফেক্ট করছে না সেই বলগুলো তো কোনো এনার্জি নেই। যেমন এই দুটো যদি পেয়ার দেখি তাহলে এই দুটো কোনো এনার্জি নেই, কিন্তু এই দুটোর আছে। তো সেরকম ভাবেই আমি পুরো সিস্টেমটা টোটাল এনার্জি ক্যালকুলেট করতে যাই, তাহলে আমি শুধু সেই পেয়ার গুলো নেবো যেগুলো যারা ওরা একে অপরকে এফেক্ট করছে, তো সেরকম ভাবে আমি যোগ করে করে এই টোটাল এনার্জিটা বের করবো। এটা বোঝার জন্য যদি সিআই সিজে এমন দুটো পজিশন হয় যারা দুজনেই লাল, যেখানে দুটোই লাল আছে, যেরকম এইটা সিআই হলো, এইটা সিজে হলো, এই দুটোই লাল আছে, তাহলে লাল লাল অ্যাট্রাক্ট করবে, তো ওদের এনার্জিটা নেগেটিভ হবে। সেরকম এইখানে এই দুটো অ্যাট্রাক্ট করছে, ওদের টোটাল এনার্জিটা যোগ করে নেগেটিভ হচ্ছে। তো ব্লু ব্লু যদি এরকম হয় সিআই সিজে, তাহলে ওইগুলো মাইনাস জে হবে, রেড রেড যদি হয় তাহলে মাইনাস জে হবে। সেরকম যদি উল্টো পেয়ার হয়, যেরকম এই ক্ষেত্রে এটা হচ্ছে ব্লু রেড, তো এই দুটোর জন্য যে টোটাল এনার্জিটা সেইটা পজিটিভ হবে, কারণ এই দুটো রিপেল করে একে অপরকে, মানে এক্সট্রা এনার্জি দিয়ে এদের সামনে রাখতে হয়েছে, নলে নিজেরা থাকতো না। তো তাহলে ওদের জন্য প্লাস যে, সেরকমই ব্লু রেড যদি হয় ওদের জন্য প্লাস, এরকম ভাবে যোগ করে করে আমি পুরো এনার্জিটা বের করতে পারবো সিস্টেম। এত অব্দি ক্লিয়ার তো, মানে কিভাবে আমি যোগ করে করে টোটাল এনার্জিটা বের করছি ওদের। তাহলে সিআই আর সিজে মানে দুটো বিপরীত কালার হলে -1 গুণফল, আর দুটো একই কালার হলে +1 গুণফল, এইটা বললে কি? হ্যাঁ, মানে হ্যাঁ, এই যে এই সামটায়, হ্যাঁ, এই পুরো সামটায় যদি রেড রেড পেয়ার হয়, মানে দুটো যদি সেম কালারের হয়, তাহলে আমি জাস্ট মাইনাস জে নেবো ওইটার জন্য, আর যদি উল্টো কালারের হয় তাহলে ওরা যেহেতু রিপালসিভ, আমি ওদের জন্য প্লাস জে, মানে একটা মাইনাস জে প্লাস জে এরকম ভাবে।
মানে প্রত্যেকের লালটাকে ধর আমি সি দিয়ে দিলাম +1 আর নীলটাকে দিয়ে দিলাম C-1 প্রত্যেকের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, সেরকমও করা যায়। আর আমার একটা প্রশ্ন ছিল, আমি জানি না কতটা রেলেভেন্ট এর ক্ষেত্রে, কিন্তু তুই যদি এর আগের স্লাইডে যাস, যেটা আমরা স্টেবল বলছিলাম, কিন্তু আমি যদি একদম বাউন্ডারির গুলোকে দেখি তাহলে আমার মনে হচ্ছে যে ধর বাঁদিকের বাউন্ডারিটা ডান দিকে আসতে চাইছে, বা ডান দিকের বাউন্ডারি যেগুলো আছে সেগুলো বাঁ দিকে আসতে চাইছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলছি এই কনফিগারেশনের ক্ষেত্রে? এবার প্রথম কথা হচ্ছে এইগুলোর মধ্যে, মানে এই তিনটের মধ্যে কোনটা স্টেবল সেটা আমরা এখন জানি না। মানে এগুলো জানি না কোনটা স্টেবল কোনটা আনস্টেবল, মানে এগুলো জাস্ট পসিবল আর কি কনফিডেন্স হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এইখানে যেরকম বাউন্ডারি আছে, আগের যে নিয়ম ছিল যে আমরা মানে সেই সিস্টেমগুলোর জন্যই যে কোনো স্ট্যাটিস্টিক্যাল কথা বলতে পারি যেগুলো ইনফাইনাইটলি লার্জ হবে, অনেকগুলো পার্টিকেল থাকবে। সেই রকম সিস্টেম আমি যখন নেবো তখন সেখানে বাউন্ডারি থাকবে না, মানে আমি বেসিক্যালি একটা সিস্টেমের মধ্যবর্তী কোনো এরিয়া স্টাডি করতে পারি যেখানে বাউন্ডারি নেই। বাউন্ডারি থাকলে কি হবে আমি শেষের দিকে বলবো। তো এবার এখানে ছোট সিস্টেম একটা আমি দেখিয়েছি, যেরকম 4/16টা এখানে সাইট আছে। আর হ্যাঁ, ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলোর মধ্যে কোনটা স্টেবল আমি জানি না, কারণ কিভাবে স্টেবিলিটি বের করবো আমি সেটাই জানি না। এনট্রপি ম্যাক্সিমাইজ করবো না এনার্জি মিনিমাইজ করবো, সেটাই বের করার চেষ্টা করা যায়। তো যাই হোক, তো আমি পুরো সিস্টেমের টোটাল এনার্জিটা এরকম ভাবে বের করতে পারি। হ্যাঁ, তো এইবারে আমরা এবার দুটো পদ্ধতি আলাদা করে দেখি, মানে থ্যানোসের ব্যালেন্স রাখার জন্য এনার্জি মিনিমাইজেশন প্রসিডিউর, আর ওই পাখিটার এনট্রপি ম্যাক্সিমাইজেশন প্রসিডিউর। তো এইরকম একটা নিয়ম অনুযায়ী আমি যদি এনার্জি মিনিমাইজ করি, মানে টোটাল এনার্জিটা মিনিমাম করবো, তাহলে এইটা দেখে বোঝা যাচ্ছে যে যেহেতু লাল লাল ইন্টারাক্ট করলে আমি দেখছি যে -J, কারণ ওরা অ্যাট্রাক্টিভ। সেরকমই ব্লু ব্লু যখন ইন্টারাক্ট করে, মানে সেম কালারের যখন ইন্টারাক্ট করে তখন অ্যাট্রাক্টিভ -J, কিন্তু অপোজিট কালার ইন্টারাক্ট করলে +J, মানে রিপালসিভ, তার জন্য এনার্জি বাড়ছে কারণ যেহেতু ওরা রিপেল করছে। তো এবার একটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে এনার্জি মিনিমাইজ করার, আমি কোনো উল্টো কালারের পেয়ার রাখবোই না, মানে উল্টো কালারের রঙের পার্টিকেল রাখবোই না, সবই সেম কালারের হবে। তাহলে যত ইন্টারাকশন থাকবে সেগুলো সব নেগেটিভ এনার্জি হবে, মানে সেগুলো সব অ্যাট্রাকটিভ ইন্টারাকশন, তো ওর এনার্জি সবচেয়ে মিনিমাম হওয়া উচিত, সবচেয়ে স্টেবল হওয়া উচিত ওইটা। তো তাহলে যদি এনার্জি মিনিমাইজ করি তাহলে এই দুটো হচ্ছে মোস্ট স্টেবল কনফিগারেশন, এটা হচ্ছে সব লাল বা সব নীল, তাই এই দুটোর মধ্যে যে কোনো একটা, ইনফ্যাক্ট দুটোরই এনার্জি সেম হবে। তো তাহলে আমি যদি এনার্জি মিনিমাইজ করতাম, মানে থ্যানোসের প্রিন্সিপাল অনুযায়ী এনার্জি মিনিমাইজ করে এমনি নর্মাল যে আমরা ফিজিক্সে জানি, তাহলে আমরা দেখতাম এইটা বা এইটা মোস্ট ফেভারেবল স্টেটস সব সময়। আর উল্টোটা যদি করি, যদি এনট্রপি ম্যাক্সিমাইজ করি, তাহলে এবার প্রত্যেকটা এরই আপনার মানে এই প্রত্যেকটা বলই লাল বা নীল দুটো কালারে থাকতে পারে। এবার এনট্রপি কি, এবার যদি শুধু এই স্টেটটাই থাকে তাহলে এটা কতগুলো মাইক্রোস্টেট দিয়ে তৈরি, একটাই মাইক্রোস্টেট দিয়ে তৈরি, সবগুলোই নীল। সেরকমই এটাও একটাই মাইক্রোস্টেট দিয়ে তৈরি, সবগুলোই লাল। কিন্তু যদি লাল নীল মেলানো মেশানো থাকে, যেরকম এই স্টেটটা যদি মেলানো মেশানো লাল নীল থাকে, তাহলে আমি এইটাকে লাল না করে অন্য একটাকে লাল করতে পারি, এটাকে নীল করে দিতে পারি। তো তার মানে মাইক্রোস্টেটস বেড়ে যাবে, হয়তো এনার্জি সেম থাকবে। তো তার মানে এখানে যেরকম একটাই মাইক্রোস্টেটস অ্যাভেলেবেল ছিল, এই কেসে বেশি মাইক্রোস্টেটস থাকতে পারে যদি লাল নীল দুটো মেলানো মেশানো থাকে। তো তার মানে আমি যদি এনার্জি মিনিমাইজ করি তাহলে এইগুলো হচ্ছে প্রেফার্ড স্টেটস। কিন্তু আমি যদি উল্টোটা করি, আমি যদি ম্যাক্সিমাইজ মানে এনট্রপি ম্যাক্সিমাইজ করি, সেই ক্ষেত্রে প্রেফার স্টেট এরকম কিছু একটা হবে, মানে যেখানে লাল নীল দুটোই থাকবে। তো এটা হচ্ছে ওই পাখিটার প্রিন্সিপাল অনুযায়ী। তাহলে অবশ্যই মানে সুধাকান্ত প্রথম কোশ্চেনটা আসি যে দুটো সেম নয়, মানে এনার্জি মিনিমাইজ করা আর এনট্রপি ম্যাক্সিমাইজ করা অ্যাটলিস্ট আমি সেম স্টেটে যাচ্ছি না, মানে আমি সেম স্টেটে যেতে পারছি না। তাহলে কোশ্চেনটা হচ্ছে এই দুটোর মধ্যে এবার কোনটা স্টেবল স্টেট, মানে মিনিমাম এনার্জি স্টেট না ম্যাক্সিমাম এনার্জি স্টেট। এই যে দুটোর মধ্যে ডিফারেন্সটা এবং অ্যাকচুয়ালি এই দুটোর মধ্যেই মানে কম্পিটিশনটা যে কোনটা ফেভারেবল স্টেট, সেটাই অ্যাকচুয়ালি ফেস টেনশন দেয়। সেটা আমরা এগোচ্ছি। আর এত অব্দি ক্লিয়ার তো যে দুটো এক নয়? হ্যাঁ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাখিটার প্রিন্সিপাল হচ্ছে এনার্জি ম্যাক্সিমাইজ করা, থ্যানোসের প্রিন্সিপাল হচ্ছে পাখিটার প্রিন্সিপাল হচ্ছে এনট্রপি ম্যাক্সিমাইজ করা, আর থ্যানোসের প্রিন্সিপাল হচ্ছে এনার্জি মিনিমাইজ করা। তো এনট্রপি ভার্সেস এনার্জি, হু উইনস, কোনটার মধ্যে মানে কোনটা অ্যাকচুয়াল স্টেবল ইকুইলিব্রিয়ামে যাওয়ার পদ্ধতি। তো এইবার একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করা যাক পুরো গেমটা, সেটা হচ্ছে টেম্পারেচার।
হ্যাঁ, এবার টেম্পারেচার বলতে আমি কি বলছি, সেটা হচ্ছে বাইরে থেকে আমি যে এক্সট্রা এনার্জি দিচ্ছি, মানে আমি খুব সিম্পলিফাই করার জন্য আমি বলছি, সেটা অ্যাকচুয়াল ডেফিনেশন না, সেটা মানে কখনোই রিগারাসলি ঠিক ডেফিনেশন না। আমি বলছি বাইরে থেকে আমি যা মানে ও যা হিট অ্যাবজর্ব করছে বা করছে, ওই টোটাল বলের যে সিস্টেমটা, সেইটা যেই এনার্জিটা আমি দিচ্ছি বা বাইরে থেকে ও ইন্টারাক্ট করছে, সেটাকে আমি বলছি টেম্পারেচার। আর জিরো টেম্পারেচার মানে আমি বলছি যে ওটা ঠান্ডা পুরোপুরি, মানে সত্যিকারেরই ঠান্ডা লিটারালি, এবং বাইরে থেকে কোনো টেম্পারেচার ওর মধ্যে, সরি, কোনো হিট বা কোনো এনার্জি ওর মধ্যে ঢুকছে না। সেইটা যদি হয় তাহলে আমরা দেখতে পাই যে কোনো থার্মাল এনার্জি নেই, মানে এক্সট্রা কোনো হিট এনার্জিও বাইরে থেকে পাচ্ছে না যদি সেরকম একটা সিস্টেম, এবং সেটা যদি জিরো টেম্পারেচার থাকে, মানে অ্যাবসলিউট জিরো, মানে ওর কোনো থার্মাল প্রসেসিং নেই, মানে কোনো নড়াচড়া, ভাইব্রেশন, মোশন কিছু নেই, যদি সেরকম একটা ধরি আমি, এবং বাইরে থেকে এক্সট্রা কোনো এনার্জিও সাপ্লাই করা হচ্ছে না। তো যদি সেরকম, হ্যাঁ, এবার এই ক্ষেত্রে আমি থার্মাল এনার্জি বলতে দুটোই বোঝাচ্ছি, বাইরে থেকে কোনো রকম ভাবে এনার্জি সাপ্লাই করা এবং যে থার্মাল ইন্টারাকশন থেকে বাইরের জন্য এনার্জি আসছে, সেরকম যদি কোনো রকম এনার্জি ইনটেক না থাকে, তাহলে ও যদি টি ইকুয়ালস টু জিরো তে যদি অর্ডার্ড স্টেটটাই থাকে, অর্ডার্ড স্টেট মানে হচ্ছে ইউনিফর্ম কালার্ড স্টেট, মানে এরকম একটা স্টেট, ইউনিফর্ম কালার, সব সেম কালারে, মিনিমাম এনার্জি স্টেট, সেরকম একটা স্টেটে যদি থাকে, তাহলে এর মধ্যে আমি যদি যে কোনো একটা বলের কালার চেঞ্জ করতে যাই, যদি এইটাকে লাল করে দিই, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে এমন পেয়ার তৈরি হলো যেগুলো একে অপরকে রিপেল করবে এবং যেগুলোর জন্য এনার্জি বাড়বে সিস্টেম। তাহলে কোশ্চেনটা হচ্ছে এই যে এই যে পুরোপুরি ইউনিফর্ম কালার স্টেট, এইটা বা এইটা ইনিশিয়ালি যদি আমি এটা ধরি, তাহলে এর মধ্যে কোনো রকম যদি আমি কালার চেঞ্জ করতে যাই কোনো বলে, বা কোনো রকম মানে ওটাকে আমি ডিসঅর্ডার বলছি, কারণ এটা দেখে মনে হচ্ছে অর্ডার, তো কোনো একটা কালার চেঞ্জ করলে কিছু একটা ডিসঅর্ডার হলো, তো কোনো রকম যদি কালার চেঞ্জ করতে যাই তাহলে একটা এক্সট্রা এনার্জি লাগছে। কিন্তু টি ইকুয়ালস টু জিরোতে কোনো থার্মাল এনার্জি তো নেই, বাইরে থেকে হিট অ্যাবজর্ব করছে না, এবং আমিও কোনো এনার্জি সাপ্লাই করছি না, তাহলে এক্সট্রা এনার্জিটা পাবে কোথা থেকে পাবে না। তো সেই সিচুয়েশনে মিনিমাম যে এনার্জি স্টেটটা, সেটাই তাহলে স্টেবল স্টেট, কারণ ওর কাছে এক্সট্রা এনার্জি নেই ডিসঅর্ডার তৈরি করার, তাই না? এবার এইখানে আসছে ওই কোশ্চেনটা, অ্যাক্সেসিবল স্টেটস। অ্যাকচুয়ালি অ্যাক্সেসিবল স্টেটস তো প্রচুর, মানে যা ইচ্ছা লাল নীল হতেই পারে, কিন্তু এই ক্ষেত্রে ও ডিসঅর্ডার তৈরি করতে পারছে না এনার্জির অভাবে, বা থার্মাল, বাইরে থেকে থার্মাল ইন্টারাকশনের অভাবে, তো যার জন্য কি কালার চেঞ্জ করতে পারছে না, তো ওটা স্টেবল স্টেট। তো সেরকমই ভেরি লো টেম্পারেচারে, মানে যেখানে বাইরে থেকে ইন্টারাকশন খুব কম আর কি, তো সেরকম সাফিসিয়েন্ট এনার্জি নেই ওর কাছে একটা মানে অর্ডার সেটে একটা কালার চেঞ্জ করা, তো সেই ক্ষেত্রে এনার্জি ইজ মোর ইম্পর্টেন্ট, তো সেখানে আমাকে এনার্জিটা মিনিমাইজ করতে হবে, কারণ ওর কাছে এনার্জির অভাব। এইবার যদি আমি আস্তে আস্তে টেম্পারেচার বাড়াতে থাকি, যত টেম্পারেচার বাড়াবো তার মানে কি বাইরে থেকে আমি হিট ঢোকাচ্ছি ভেতরে, বাইরে থেকে এনার্জি দিচ্ছি, যে নাও বাবা এনার্জি দিলাম, এবার তুমি কালার চেঞ্জ করো, সেই ক্ষেত্রে কিন্তু অর্ডার স্টেটে থাকতেও বাধ্য নয়, সেই ক্ষেত্রে কোনো এক সময় একটা কালার ফ্লিপ করে যেতেই পারে এনার্জি অ্যাবসর্ব করে, ওই যে এক্সট্রা এনার্জিটা লাগবে, এই যে এরা যেহেতু এইগুলো যেহেতু একটা লাল করে দিলে যেহেতু এরা রিপেল করবে, এই যে এক্সট্রা এনার্জিটা লাগবে সেটাও বাইরে থেকে নিয়ে নেবে হিট হিসাবে। তো সেরকম আমি যখন টেম্পারেচার বাড়াতে থাকবো, তখন সাফিসিয়েন্ট থার্মাল এনার্জি পাওয়া যাবে এই কালারগুলো চেঞ্জ করার জন্য, ডিসঅর্ডার গুলো ঢোকানোর জন্য। সেইখানে মেনি ডিফারেন্ট কনফিগারেশনস আর নাও অ্যাক্সেসিবল ওর কাছে, ওই এক্সট্রা এনার্জিটা নেওয়ার পরে, হিট এনার্জিটা নেওয়ার পরে। এইবার কি করবে, যদি খুব হাই টেম্পারেচার দেখি, ভেরি হাই টেম্পারেচারে, তখন ও ইনফ্যাক্ট সব কালারই চেঞ্জ করতে পারে, কারণ অনেক হাই টেম্পারেচার, ও যা এনার্জি চাইও নিয়ে নিতে পারবে বাইরে। তখন ও চেষ্টা করবে এনট্রপি ম্যাক্সিমাইজ করা, তখন এনট্রপি বেশি ইম্পর্টেন্ট, তখন প্রবাবিলিটি আসছে, স্ট্যাটিস্টিক্স। এতক্ষণ কি ছিল, এতক্ষণ স্ট্যাটিস্টিক্স আসছিল না, কারণ একটাই মাইক্রোস্টেট ছিল, ওই যে বললাম আর্গটি, যেহেতু একটাই মাইক্রোস্টেট, ও এনট্রপি ম্যাক্সিমাইজ করতে পারছেই না। কিন্তু যেই এনট্রপি টেক ওভার করবে হাই টেম্পারেচারে, তখন কি স্ট্যাটিস্টিক্যালি যেটা ফেভার হবে সেটাই যাবে, তখন এনট্রপি বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো তাহলে এই যে এবার দুটোর মধ্যে লড়াইটা, এনার্জি এবং এনট্রপি, এই দুটোর মধ্যে লড়াইটা দেখা যাচ্ছে যে ও কতটা হিট বাইরে থেকে নিচ্ছে তার উপর ডিপেন্ড করছে, মানে ও কতটা টেম্পারেচারে আছে। তো সিস্টেমটা হট না কোল্ড তার উপর ডিপেন্ড করছে যে এনার্জি মিনিমাইজেশন করবো না এনট্রপি ম্যাক্সিমাইজেশন করবো, তাই না? এত অব্দি ক্লিয়ার? তো এইবার দেখা যাক, মানে এই পুরো দুটো প্রসেসকে, তো আমাকে আবার কেউ বলে যে টেম্পারেচার এত ভাই কি করবো, তো সেইটা করার জন্য একটা মানে কম্বাইন্ড একটা রুল বানানো যাক। আগে দুটো রুল ছিল, সেটা হচ্ছে এনার্জি মিনিমাইজ করা, এনট্রপি ম্যাক্সিমাইজ করা। এখন দেখছি হাই টেম্পারেচারে গেলে যেহেতু মানে ডিসঅর্ডার ঢোকাতে পারে ইজিলি, তো তখন আমাকে এনট্রপি ম্যাক্সিমাইজ করতে হবে, কারণ মোস্ট প্রবাবল স্টেট ওটা হবে। কিন্তু লো টেম্পারেচারে ও কোনো মনে একটাই মাইক্রো স্টেট, ওকে ওখানেই থাকতে হবে,
কারণ ওর কাছে এনার্জি সাফিসিয়েন্ট এনার্জি নেই ডিসঅর্ডার তৈরি করার। সেই ক্ষেত্রে আমি জানি এনার্জি মিনিমাইজ করলে আমি স্টেবল স্টেটটা পাবো। তাহলে দুটো টেম্পারেচার রিজিয়নে দুটো ডিফারেন্ট স্ট্র্যাটেজি। তো এবার দুটোকে একসাথে কি করে আনবো, সেটা হচ্ছে আমি এরকম একটা ফিকটিশিয়াস মানে কোয়ান্টিটি যদি ডিফাইন করি, সেটা হচ্ছে ই মাইনাস টিএস, যেখানে ইটা হচ্ছে টোটাল এনার্জি, টিটা হচ্ছে টেম্পারেচার, আর এসটা হচ্ছে সেই এন্ট্রোপিটা। এরকম একটা কোয়ান্টিটি যদি ডিফাইন করি, এবার এটার সেকেন্ড পার্টটা যদি আমি বাদ দিয়ে দিই, টিএস পার্টটা জাস্ট ই রাখি, আমি এফটা মিনিমাইজ করি, তাহলে আমার এনার্জি মিনিমাইজেশন হয়ে যাচ্ছে। সিমিলারলি ইটা যদি আমি বাদ দিয়ে দিই, আমি যদি জাস্ট এই টিএস রাখি মাইনাস টিএস, সেটাকে যদি মিনিমাইজ করি, তাহলে আমার এন্ট্রপি ম্যাক্সিমাইজেশন হচ্ছে, কারণ মাইনাস সাইন রয়েছে। তো তাহলে হাই টেম্পারেচার রিজিয়নে যেখানে এন্ট্রপি ম্যাক্সিমাইজ করতে হয়, সেখানে টিটা খুব হাই, সেখানে এই এফটা এসি হয়ে যাচ্ছে, আমার এন্ট্রপি হয়ে যাচ্ছে। কিন্তু লো টেম্পারেচারে যেখানে আমার এনার্জি মিনিমাইজ করতে হয়, সেখানে আমার এনার্জি মিনিমাইজেশন হচ্ছে। দুটো রুলই মেলানো মেশানো। তো এইরকম আমি একটা কোয়ান্টিটি বানালাম এফ, যেটা ই মাইনাস টিএস ভাবে লিখছি, যেটাকে আমি মিনিমাইজ করব, এবং আমি এটা হাইপোথাইজ করছি, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা লুপ হোল থিওরিটা। সেটা হচ্ছে যে লার্জ টেম্পারেচারে কি হবে সেটা আমি জানি, এন্ট্রপি ম্যাক্সিমাইজ করতে হচ্ছে। একদম লো টেম্পারেচার কি হবে সেটা আমি জানি, এনার্জি মিনিমাইজ করতে হচ্ছে। কিন্তু মাঝামাঝি টেম্পারেচারে যে এই ফাংশনটাই মিনিমাইজ করতে হবে, সেটা আমি এখান থেকে বলতে পারছি না। তো সেইটা আমরা একটা লিপ অফ ফেথ নিয়ে একটা মানে আমরা মানে সাধারণত সায়েন্সে যেটা করা হয়ে থাকে, যে যদি পুরো আইডিয়াটা না থাকে, আমরা একটা বিশ্বাস করি যে এরকম হলো, ধরে নিই এরকম হচ্ছে, দেখি আমি ঠিক স্টেটটায় পৌঁছতে পারছি কিনা, ঠিক ইন দ্য সেন্স এটা এক্সপেরিমেন্টের সাথে মিলছে কিনা, সেরকম একটা অ্যাটেম্প করা যাক। কারণ এখানে এর থেকে বেশি আমরা ডিটেলে যেতে পারছি না, মানে অ্যাকচুয়ালি সেটা সম্ভব, কিন্তু এই মুহূর্তে এখানে আমরা সেটা ডিসকাস করছি না সেই রিগার্ডটা। তো আমরা এরকম একটা কোয়ান্টিটি ডিফাইন করলাম, যেটা আমি জানি যে আমরা যেই দুটো লিমিটে আমি জানি কি করতে হবে, সেই দুটো লিমিটে ঠিকঠাক রিডিউস করে। কিন্তু মাঝামাঝি এটা আমরা এক্সট্রাপোলেট করছি যে সমস্ত টেম্পারেচারে এইটা মিনিমাইজ করলেই আমি স্টেবল স্টেটটা পাবো। এবার সেইটা ঠিক স্টেটমেন্ট হলো, মানে এক্সট্রাপোলেশনটা না ভুল স্টেটমেন্ট হলো, সেটা দেখা যাক। এবার ফাইনালি এখান থেকে একটা জিনিস বলা যাচ্ছে অবশ্যই, মানে সেই স্টেটমেন্টটা ঠিক না ভুল সেটা থেকে, এটা যে যত আমি টেম্পারেচার 0 থেকে একটা হাই ভ্যালুতে যাব, তত ওই বলগুলো যদি নিজেরা ভাবতে পারে এবং এই রুলগুলো মেনে চলে, তাহলে ওরা যে প্রিফার্ড স্টেটটায় যাওয়ার চেষ্টা করবে, সেই দুটো স্ট্রাইকিংলি আলাদা। কারণ লো টেম্পারেচারে ওই বলগুলো সবগুলো সেম কালার, ইউনিফর্ম কালারে হওয়ার চেষ্টা করবে, মানে আমি দূর থেকে দেখলে ওটা আইদার নীল বা লালই থাকবে। কিন্তু যখন হাই টেম্পারেচারে যাব, তখন আমরা আগে দেখলাম মানে খুব হাই টেম্পারেচারে অ্যাটলিস্ট এটা সত্যি, খুব হাই টেম্পারেচারে এন্ট্রপি ম্যাক্সিমাইজ করতে হচ্ছে, কারণ ওখানে ডিসঅর্ডার তৈরি হচ্ছে, এবং সেখানেও মানে স্ট্যাটিস্টিক্যাল একটা মানে অনেকগুলো মাইক্রোস্টেটস তৈরি হচ্ছে, তো প্রবাবিলিটির খেলা আসবে। তো হাই টেম্পারেচারে যখন ও যাচ্ছে, তখন ওকে এন্ট্রপি ম্যাক্সিমাইজ করতে হচ্ছে, এবং তখন কখনোই ইউনিফর্ম কালার পাচ্ছি না। তো আমি যদি যথেষ্ট দূর থেকে দেখি ওই সিস্টেমটাকে হাই টেম্পারেচারে, আমি কি দেখবো, লাল এবং নীলের একটা মিক্সচার। তো সেটা দূর থেকে আমার কিছু একটা লাল নীল মিলে একটা অন্য কালার মনে হবে। কিন্তু যদি 0 টেম্পারেচারে দেখি, তাহলে আমি লাল দেখবো বা নীল দেখবো। এইবার একটা জিনিস বলে রাখা দরকার, এই প্রসেসটাকেই বলা হয় ফেজ ট্রানজিশন। মানে টেম্পারেচার যত আমি আস্তে আস্তে বাড়াবো, তত একটা স্টেট থেকে অন্য প্রেফার স্টেটে যাবে, মানে একটা টেম্পারেচার রিজিয়নে ওটা একটা প্রেফার স্টেট, অন্য টেম্পারেচার রিজিয়নে এটা আরেকটা প্রেফার স্টেট। এইবার এইটার কথা বলি আমরা জানি, মানে যতদূর আমরা আর্গু করতে পারলাম এরকম ভাবে, সেটা হচ্ছে যে 0 টেম্পারেচারে, মানে যখন সবচেয়ে মিনিমাম এনার্জি ওর, এবং বাইরে থেকে কোনো হিট এনার্জিও সাপ্লাই করা হচ্ছে না, বাইরে থেকে কিছু ওকে দেওয়া হচ্ছে না, তখন আমরা জানি যে এনার্জি মিনিমাইজ করে যে ইউনিফর্ম কালারের স্টেটটা, সেইটা হচ্ছে ওর প্রেফার্ড স্টেট। আর হাই টেম্পারেচারে আমরা জানি এইটা হচ্ছে ওর প্রেফার্ড স্টেট, এরকম একটা স্টেট যেটা মানে সব মিলিয়ে মিশিয়ে থাকবে, এন্ট্রপি ম্যাক্সিমাম, মানে ডিসঅর্ডার ম্যাক্সিমাম আর কি, ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাক্সেসিবল স্টেটস এন্ট্রপি ডেফিনিশন থেকে আমরা যেরকম ডিফাইন করেছি। এইবার কোশ্চেনটা হচ্ছে মাঝামাঝি টেম্পারেচার কি হবে। আমি যদি 0 টেম্পারেচার থেকে একটু টেম্পারেচার বাড়িয়ে দিই, তাহলে কি এখানে ডিফেক্ট তৈরি হওয়া শুরু হবে? সেইটা নয়। তার কারণ হচ্ছে, ঠিক আমরা যেরকম ডিসকাস করলাম, যে এখানে যদি একটা লাল করে দিই, তাহলে 1 2 3 4 চারটে রিপালশন আসছে, মানে প্লাস জে প্লাস জে প্লাস জে প্লাস জে, মানে প্লাস 4 জে এক্সট্রা এনার্জি লাগছে। তো যতক্ষণ না টেম্পারেচারটা এত হাই করব যে এক্স্যাক্টলি ওই প্লাস 4 যে এনার্জিটাকে দেওয়া হচ্ছে, ততক্ষণ ও ফ্লিপ করতে পারবে না কালার। তো তার মানে একটা লিমিট আছে, মানে টেম্পারেচারেরও একটা লিমিট আছে, যে টেম্পারেচারটা বাড়াতে বাড়াতে একটা পয়েন্টের পরেই ও আস্তে আস্তে অন্য মাইক্রোস্টেট গুলো অ্যাক্সেস করা শুরু করতে পারবে। তো সেই লিমিটটাকেই বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট, মানে টেম্পারেচারটা বাড়াতে বাড়াতে এক্স্যাক্টলি কত টেম্পারেচারে পড়ে, তবে ওর
এগুলো চেঞ্জ করতে পারবে। তো তার মানে কি, এই যে টি ইকুয়ালস টু জিরোর যে ফেজটা আমরা বললাম, সেটা এক্স্যাক্টলি টি ইকুয়ালস টু জিরোতেও থাকবে না, সেটা আস্তে আস্তে টেম্পারেচার বাড়াতে বাড়াতে একটা পার্টিকুলার জায়গা অবধি সেই ফেজটা থাকবে, তারপর আস্তে আস্তে ডিসঅর্ডার ঢোকা শুরু হবে। তো এবার আরেকটা কথা এখানে বলে রাখি, এইবার মানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মানে এটাই অ্যাকচুয়ালি সব থেকে ইম্পর্টেন্ট এই পুরো টকটা, সেটা হচ্ছে যে আমি এরকম একটা সিস্টেম ভাবলাম যে মানে সিস্টেমটা এরকম একটা টেম্পারেচারে আছে পুরো কালেকশনটা, যেখানে আমাকে কি করতে হচ্ছে, এফটা মিনিমাইজ করতে হচ্ছে সবসময় প্রেফার স্টেটটা যেতে গেলে। এবার এফ মিনিমাইজ করে আমি এই স্টেটে যাব, এরকম একটা স্টেটে যাব, না এফ মিনিমাইজ করে আমি এরকম একটা স্টেটে যাব, সেটা ডিপেন্ড করে টেম্পারেচার। এমন একটা টেম্পারেচার এক্সিস্ট করে যেখানে মিনিমাইজ করে আমি এটাও পেতে পারি এবং এইটাও পেতে পারি, অ্যাকচুয়ালি এই দুটোর জন্য এফ সেম হবে এই দুটো ফেজের জন্য। সেই রকম একটা সিস্টেম যদি আমি দেখি, মানে ইউনিফর্ম কালারের যেই জন্য যে এফটা এবং আলাদা মানে ওই কালার চেঞ্জ হওয়ার মানে ডিসঅর্ডার সিস্টেমের জন্য যে এফটা, সেই দুটোর এফ যদি ইকুয়াল থাকে কোনো পার্টিকুলার টেম্পারেচারে, সেইখানে হবে প্রবলেম। সেইখানে তো সিস্টেমটা জানে না যে আমি এফ মিনিমাইজ করে কোনটাই যাব, আমি তো এফ মিনিমাইজ করে আমার দুটো ইকুইভ্যালেন্ট পাচ্ছি, তাহলে আমি তখন কি করব, সেইটা খুব ইম্পর্টেন্ট। সেই ডেডলকটা ভাঙা খুব সমস্যা। যদি ক্লিন সিস্টেম থাকে, মানে একদম পরিষ্কার সিস্টেম থাকে এবং পরিষ্কার প্রত্যেকটা বল যেরকম আমরা থিওরিটিক্যালি দেখেছি সেরকম থাকে, তাহলে এইটা ভাঙার কোনো উপায় নেই। কারণ যে যে মানে অর্ধেক পোর্শন ধরুন, মানে অর্ধেকটা ধর ডিসঅর্ডার রয়েছে আর অর্ধেকটা জায়গা মানে এই দুটোর মিক্সচার যদি আমি দেখি, এইটা অর্ধেকটা জায়গায় এইটা আছে আর অর্ধেকটা জায়গায় এরকম সেম আছে, তো সেই টেম্পারেচারে যখন এই দুটোই সেম, তখন এই যে রিজিয়নটা এবং এই রিজিয়নটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, ও কোনটায় যাবে, কোনটাতে যাওয়ার সিন নেই। এইবার যদি বাইরে থেকে একটা এক্সট্রা এনার্জি বা পার্টারবেশন বা কিছু দেওয়া হয়, যেইটা দুটোর মধ্যে একটা ফেজকে বেশি প্রেফার করবে, আমি একটু টেম্পারেচার বাড়িয়ে দিলাম হালকা, একটুখানি যদি টেম্পারেচার বাড়িয়ে দিলাম, ওই দুটোর মধ্যে ওই ডিজেনারেসিটা ভেঙে গেল, মানে দুটো আর এখন সেম না, একটু আলাদা হয়ে গেছে দুটোর মধ্যে। তখন কি হবে, যেইটা কম মানে যেই এফটা মিনিমাইজ করলে ঠিক জায়গায় পৌঁছবো, সেটা সেই ফেজটা প্রেফার করবো। তো সেই যে ওই বাইরে থেকে যে খোঁচা মারাটা, সেটা খুবই এসেন্সিয়াল সেরকম পয়েন্টে। তো ক্রিটিক্যাল টাইম মানে টেম্পারেচারটায় যেখানে দুটোই ইকুইভ্যালেন্ট, দুটো ফেজই ওর কাছে ইকুইভ্যালেন্ট সিস্টেমটার কাছে, তখন ওই বাইরে থেকে খোঁচা মারার খুব দরকার হয়। এবার এমনি নর্মাল এক্সপেরিমেন্টে কি হয়, এক্সপেরিমেন্টে খোঁচা মারতে হয় না, মানে আমি যখন জল গরম করি, জল যখন বাষ্প হয় তখন কে খোঁচা মারে, তখন তো নিজে থেকেই বাষ্প হয়। তখন কি হয়, ওই যে টেম্পারেচারটা অ্যাকচুয়ালি ওখানে ফ্লাকচুয়েশন হয়, মানে একটুখানি টেম্পারেচার ক্লাসিক্যাল যদি ফ্লাকচুয়েট করে, তাহলে যে কোনো রকম ফ্লাকচুয়েশনের জন্য একটা স্টেট প্রেফার হয়ে যায়, একটুখানি আলাদা হয়ে গেল অন্যটার থেকে, নিয়ে সেইটা আস্তে আস্তে সেই ফেজে যেতে শুরু করলো। তো সেইটাকে বলে ক্লাসিক্যাল ফ্লাকচুয়েশন, মানে আমরা সাধারণত যেরকম দেখে থাকি। তো সেই ফ্লাকচুয়েশনটা দরকার ক্রিটিক্যাল টেম্পারেচারে ওই ডেডলকটা ভাঙার জন্য, যে ক্রিটিক্যাল টেম্পারেচার থাকার সময় দুটোর মধ্যে কোনটায় প্রেফার হবে, কোনটায় যাবে, তো তার জন্য বাইরে থেকে একটু খোঁচাটা দরকার। তো সেই ফ্লাকচুয়েশনটা ইম্পর্টেন্ট ফেজ ট্রানজিশনের জন্য। তো a small push in energy is required to cause the phase transition. এটা হচ্ছে রোল অফ ফ্লাকচুয়েশনস ক্রিটিক্যাল পয়েন্ট। যাই হোক, তো এইবার হ্যাঁ, এবার আমরা অনেকটাই শিখে গেছি এরকম ভাবে এবং খুব সিম্পল আর্গুমেন্ট দিয়ে, তো এর মধ্যে অনেক কিছু মাথায় না থাকতে পারে, তো সেগুলো আমরা একবার সামারাইজ করে নিই। এটা হচ্ছে ফেজ ট্রানজিশনটা যেটা আমি দেখলাম টয় মডেলটায়, সেটাই পাওয়ার জন্য কি কি দরকার হলো। প্রথম জিনিস যেটা লাগলো সেটা হচ্ছে এন্ট্রপি, এবং এন্ট্রপি বলে যে কোয়ান্টিটিটা আমরা ডিফাইন করেছি, এবং যে টোটাল এনার্জি সিস্টেমটা, এই দুটোর মধ্যে কম্পিটিশন, সেইটা কম্পিটিশনটা হওয়ার জন্য আমাকে এন্ট্রপি ডিফাইন করতে হবে। এবং এন্ট্রপি ডিফাইন করতে গেলে আমরা দেখেছি ওই দুটো ছক্কা দিয়ে আমরা ডিফাইন করলাম, ডাইস দিয়ে। তার জন্য কি দেখলাম, প্রবাবিলিটি দিয়ে ডিফাইন করা হচ্ছে সবকিছু, স্ট্যাটিস্টিক্স দিয়ে, পরিসংখ্যান দিয়ে। এবং পরিসংখ্যান তখনই ভ্যালিড যখন ওই যেটা অন্য সরকার জিজ্ঞেস করলো, পরিসংখ্যান তখনই ভ্যালিড যখন একই এক্সপেরিমেন্ট বারবার রিপিট করা হয়, এবং সেটা তখনই সম্ভব যখন অনেকগুলো পার্টিকেল থাকে, প্রত্যেকটা পার্টিকেল একটা সেপারেট ইন্ডিপেন্ডেন্ট এক্সপেরিমেন্টের মতন বিহেভ করতে পারে। তো প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে মেনি বডি সিস্টেম। তো একটা পার্টিকেল বা একটা ইন্ডিভিজুয়াল সিস্টেম নিয়ে সেটাই ফেজ ট্রানজিশন সম্ভব না। 2 নম্বর হচ্ছে এন্ট্রপির যে ডেফিনেশনটা, যে সেকেন্ড ল এর যে ডেফিনেশনটা, সেইটার জন্য কি লাগলো আমাদের, আরগডিসিটি, মানে যে অ্যাক্সেসিবল মাইক্রোস্টেটস গুলো আছে সেইগুলো সবই ইকুয়ালি প্রবাবল, ইকুয়ালি অ্যাক্সেসিবল টু দ্য সিস্টেম, কোনোটা বাধা পাচ্ছে না, সেরকম আরগডিক সিস্টেম হতে হবে, তবেই সেই এন্ট্রপিটা ম্যাক্সিমাইজ করা একটা পদ্ধতি। না হলে এন্ট্রপি ম্যাক্সিমাইজ করে কোনো লাভ নেই, কারণ সেটা প্রবাবিলিস্টিক সিচুয়েশনই নয়, আমি একটাই মাইক্রোস্টেট পাবো স্টিল যদি আরগডিক না হয়। 3 নম্বর হচ্ছে ফ্লাকচুয়েশন।
যে ক্রিটিক্যাল টেম্পারেচারে, ক্রিটিক্যাল পয়েন্টে যেখানে দুটো মিনিমাইজেশন পসিবিলিটি সেম, সেখানে ওই ডেডলকটা ভাঙার জন্য বাইরে থেকে একটা খোঁচা মারা দরকার, একটা ফ্লাকচুয়েশন দরকার, তবে ফেজ ট্রানজিশনটা এগোয় আস্তে আস্তে। চার ইম্পর্টেন্ট, আমার এটা নিয়ে আরো বলার ইচ্ছা ছিল কিন্তু আজকের আর সময় নেই, সেটা হচ্ছে ইন্টারঅ্যাকশনস। আমরা প্রথমেই দেখলাম সিস্টেমটা একে অপরের সঙ্গে কথা বলছে, আমাদের যে মডেলটা ছিল, বলের মডেলটা, সেইটা যদি না হতো একবার ভেবে দেখা যায়, যদি বলগুলো কথা না বলতো তাহলে বলগুলো ইন্ডিপেন্ডেন্ট। এবার প্রত্যেকটা যদি নীল রঙে থেকে থাকে তাহলে t=0 তে প্রত্যেকটা নীল রঙেই আছে, একে অপর কি আছে জানে না, কথা বলছে না। এইবার যদি আমি একটু বাইরে থেকে টেম্পারেচার দিই, যদি একটু হিট দিই, তাহলে যে কোনো একটা বল চেঞ্জ করে ফ্লিপ করে যেতে পারে। এইবার ফ্লিপ করতে ওর কোনো এনার্জি লাগছে না বাইরে থেকে, মিনিমাম এনার্জির জন্যই ও ফ্লিপ করে যাচ্ছে, কারণ কেউ তো বাধা দিচ্ছে না, ও তো বাকিদের সঙ্গে কথা বলছে না, তাই না? তো তার মানে যদি ইন্টারাকশন গুলো না থাকতো, বলগুলো যদি একে অপরের সঙ্গে কথা না বলতো, অন্য কেউ ওকে বলতো না এই ভাই তুই কালার চেঞ্জ করিস না তার জন্য আমার অসুবিধা হচ্ছে, সেটা যদি কেউ না বলতো অন্য কোনো বল, তাহলে একটু এনার্জি পেয়ে চেঞ্জ করে যেত। তাহলে কি ওই যে নিচের যে ফেজটা t=0 এর যে ইউনিফর্ম কালারের ফেজটা, সেটা স্টেবল থাকলো না। আমি যত টেম্পারেচার বাড়াচ্ছি তত আস্তে আস্তে ওর মধ্যে ডিসঅর্ডার হতে থাকছে, কোনো ফেজ ট্রানজিশন হলো না, কন্টিনিউয়াসলি হতে থাকলো আস্তে আস্তে। তাহলে ইন্টারাকশনটা খুব ইম্পর্টেন্ট দুটো ফেজকে স্টেবল করার জন্য। তাহলে এই চারটে কোয়ান্টিটি, এইগুলো মানে খুবই দরকার এই ফেজ ট্রানজিশন গুলো অ্যাক্সেস করার জন্য। হ্যাঁ, তো এবার মোরাল অফ দ্য স্টোরি কি, যেটা মাঝখানে আমি একবার বললাম, এটা সবচেয়ে বিউটিফুল জিনিস, সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল ফিজিক্স আমরা জানি, আমরা শিখি বিভিন্ন ফোর্সেস, মানে ল অফ ফোর্সেস হচ্ছে আছে, তারপর বিভিন্ন রকম ফান্ডামেন্টাল ফিজিক্স হচ্ছে, যেরকম চারটে ফোর্স নিয়ে সুধাকান্ত একবার বলেছিল ওই প্যারিটি বলার সময়, যে যেরকম 4 রকম সাধারণত ফোর্স দেখা যায়, সেই 4গুলো হচ্ছে ফান্ডামেন্টাল ফোর্সেস, এর থেকে বেশি কোনো ফোর্স এখনো পাওয়া যায়নি আপাতত। এই ফোর্সগুলো দিয়ে একটা মিসকনসেপশন হতে পারে যে সমস্ত ফিজিক্স ইকুইভ্যালেন্টলি বোঝা সম্ভব। দ্যাট ইজ নট ট্রু, কারণ আমরা যখন একটা কালেকটিভ সিস্টেম নিই, তখন সেই কালেকটিভ সিস্টেমটা কিভাবে বিহেভ করছে সেটা ওই চারটে ফান্ডামেন্টাল ফোর্স দিয়ে বোঝা যায় না। যেরকম এক্সাম্পল হচ্ছে এই ক্ষেত্রে যেরকম দেখলাম, যে আমরা যদি একটা ফেজে দেখি t=0 ফেজটা দেখি, তাহলে আমরা দেখবো নীল বা লাল। এবার নীল আর লাল কালার তো বলগুলো ফান্ডামেন্টালি ছিল, তো সেইগুলো ফান্ডামেন্টাল জিনিস দেখছি। কিন্তু অন্য ফেজটায় যেখানে এন্ট্রপি ম্যাক্সিমাইজেশন হচ্ছে হাই টেম্পারেচারে, যেখানে ডিসঅর্ডার রয়েছে, সেখানে দূর থেকে দেখলে কিন্তু আমি নীলও দেখবো না, লালও দেখবো না, ওটা একটা কালেকটিভ ফেজ, এবং সেটা অ্যারাইজ করছে শুধু ইন্টারাকশনটার জন্য। মানে ফান্ডামেন্টাল ফিজিক্স নিয়ে সেইগুলো বিভিন্ন সেক্টরগুলো যদি ইন্টারাক্ট করে, তাহলে নতুন ফিজিক্স পাবো, সেইগুলো নট আ ইন্ডিভিজুয়াল সাম বা অ্যাগ্রিগেট অফ দ্য ফান্ডামেন্টাল ফোর্সেস। এইটা বোঝা খুব ইম্পর্টেন্ট যে মোর ইজ ডিফারেন্ট। তো এটা দিয়ে শুরু করেছিলাম, তো আশা করি এই স্টেটমেন্টটার মানে বোঝা গেল পুরো প্রেজেন্টেশনটা পর। তো এখানেই শেষ করছি। অসাধারণ অসাধারণ। আমি কিছু মানে জাস্ট কয়েকটা ফলো আপ কোয়েশ্চেন করতে চাই। এটা হচ্ছে গোটা টকটায় আমরা প্রতিটা যেগুলো তুই ইকুয়েশনে ডিফাইন করেছিস, ধর ফ্রি এনার্জি E-TS, ইর গল্পটা তুই বলেছিস ভালো করে, এনট্রপির গল্পটা বলেছি, কিন্তু আমরা টির ক্ষেত্রে ওই প্যারামিটারটার একটা ইনটুইটিভ ডেফিনেশন ধরে নিয়েছি যে আমরা জানি টেম্পারেচার কি বা জিনিসটা কি, কিন্তু টেম্পারেচারকে যদি তুই এরকম ধর এনট্রপি যেরকম বলেছিলি যে ডিসঅর্ডার, সেরকম করে তুই মানে ইনটুইটিভলি কিছু বলতে পারবি টেম্পারেচারটা কি? তো আমি সাধারণত বলছি এই মানে স্ট্যাটিস্টিক্স রিলেটেড স্টাডিতে, মানে পরিসংখ্যান রিলেটেড স্টাডিতে টেম্পারেচার খুব একটা ইন্টারেস্টিং ভাবে ডিফাইন করা হয়। সেটা হচ্ছে আমরা এইখানে একদম প্রথমে ফেরত যাই, এগুলো সব ভুলে গিয়ে টেম্পারেচারের কথায় আসি। একদম প্রথমে এখানে যে এনট্রপি ডিফাইন করেছিলাম না, যে লুডোর গুটিতে টোটাল যে সংখ্যাটা এসে সেটাকে একটা ম্যাক্রো স্টেট ধরে, সেটার ফাংশন হিসাবে এনট্রপি ডিফাইন করেছিলাম, সেটা হচ্ছে নাম্বার অফ অ্যাক্সেসিবল মাইক্রো স্টেটস, কত রকম ভাবে সেই টোটাল সংখ্যাটা পসিবল সেরকম ভাবে। এইবারে আমি এই লুডোর গুটির টোটাল যে সংখ্যাটা সেটা যদি বাড়াই কমাই, তাহলে নাম্বার অফ অ্যাক্সেসিবল মাইক্রো স্টেটস বাড়ছে না কমছে, তার উপর নির্ভর করে টেম্পারেচার ডিফাইন করা যায়। যদি নাম্বার অফ অ্যাক্সেসিবল মানে স্টেটস, সেটা ওই যে টোটাল মানে ম্যাক্রো স্টেটটা, সেইটা চেঞ্জ করলে যত রেটে বাড়বে, কত হারে বাড়ছে সেই নাম্বার অফ অ্যাক্সেসিবল স্টেটসটা, সেইটাই অ্যাকচুয়ালি টেম্পারেচারের সাথে মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল। সেটা ফিজিক্যালিও পসিবল। একটা হাই টেম্পারেচার সিচুয়েশন মানে একটা সিস্টেম থেকে যদি আমি একটা লো টেম্পারেচার সিস্টেমে রাখি, তাহলে কি হবে, দুটো টেম্পারেচার ইকুইভ্যালেন্ট মানে একটা মাঝামাঝি জায়গায় আসবে, মানে হাই লো টেম্পারেচারের যে সিস্টেমটা, সেটা আস্তে আস্তে টেম্পারেচার বাড়বে। সেটা কেন হচ্ছে,
তার কারণ হচ্ছে লো টেম্পারেচার যে সিস্টেমটা, সেটা আমি বলি যে নাম্বার অফ অ্যাক্সেসিবল মাইক্রোস্টেট যা রয়েছে এবং ওর যে এন্ট্রপিটা ডিফাইন করা ওই মাইক্রোস্টেটের জন্য, সেটা একটা পার্টিকুলার হারে বাড়ে। এবার যত বড় মানে গরম সিস্টেমটা থেকে আস্তে আস্তে এনার্জি অ্যাবজর্ব করবে, তত বেশি নাম্বার অফ অ্যাক্সেসিবল মাইক্রোস্টেটস ওর কাছে খুলে যাবে, কারণ তত বেশি ও ডিসঅর্ডার তৈরি করতে পারে সিস্টেমের মধ্যে। সেইটা যদি হয়, যদি নাম্বার অফ অ্যাক্সেসিবল মাইক্রোস্টেটস তত বেশি বেড়ে যায় ওই মানে ঠান্ডা সিস্টেমটা, তাহলে কি হলো, এই মাইক্রোস্টেট বাড়ার সাথে কতগুলো অ্যাক্সেসিবল মাইক্রোস্টেট বাড়ছে, সেটা বাড়ার রেটটা বাড়লো আস্তে আস্তে, তো সেরকম ভাবেই ওর টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়লো। এবার একটা অদ্ভুত জিনিস এখান থেকে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে এই সিস্টেমটার জন্য এই যে এইটা ওপরে হচ্ছে, নিচে হচ্ছে আমার ওই ম্যাক্রো স্টেটটা আর কি, মানে টোটাল লুডোর গুটির সামটা যোগফলটা, উপরে হচ্ছে কতগুলো অ্যাক্সেসিবল স্টেট রয়েছে, মানে কতগুলো কনফিগারেশন থেকে সেইটা সম্ভব। এইখানে দেখছি একটা জায়গায় বাড়ার পর সেইটা আবার কমছে হার। তো তার মানে আমি যদি জাস্ট নাম্বার অফ অ্যাক্সেসিবল স্টেট বাড়ার হার দিয়ে টেম্পারেচারকে ডিফাইন করি, তাহলে একটা দিকে ওটা পজিটিভ থাকবে, একটা দিকে ওটা নেগেটিভ থাকবে। মানে অ্যাকচুয়ালি এইরকম মানে যেখানে ফাইনাইট নাম্বার অফ পসিবল কনফিগারেশনস রয়েছে আর কি, সেই রকম সিস্টেমে নেগেটিভ টেম্পারেচারও এক্সিস্ট করতে পারে স্ট্যাটিস্টিক্যালি দেখতে। এই জন্যই কি আমরা ধর তোর এই ইকুয়েশনে যেহেতু হার বলছিস তুই এনট্রপির সাথে, তাই ওটাকে টিটাকে এনট্রপি দিয়ে গুণ করে আমি টোটাল ফ্রি এনার্জিটা পাচ্ছি। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ ওটার ডাইমেনশন তখন এনার্জির ডাইমেনশন হবে, এই কারণেই আমি এনার্জির সাথে ওটা যোগ বিয়োগ করতে পারছি, নইলে করতে পারতাম না। আর প্রশ্ন বাকি আছে সবাই? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ত্বকের মাঝখানে তুই টেম্পারেচারকে বলেছিস আম্পায়ার। হ্যাঁ, এখন আম্পায়ার তো চলে গেল আমাদের এনট্রপির দলে, এনট্রপি দিয়ে আম্পায়ারের ডেফিনেশন হলো, তাহলে আর কি করে সে আম্পায়ার থাকলো? হ্যাঁ এইবার বলি, এনট্রপির দলে কিন্তু যায়নি, এনট্রপি দিয়ে শুধু আম্পায়ারের ডেফিনেশন হয়নি, আম্পায়ারকে অবশ্যই দুটো দলের কথাই জানতে হবে। আম্পায়ারের মধ্যে এনট্রপি ডেফিনেশন যেরকম রয়েছে, সেরকম এনট্রপির মধ্যে ম্যাক্রোস্টেটের ডেফিনেশন রয়েছে, তাই না? একদম। তো সাধারণত আমাদের যে সিস্টেমটা, সেটা আমি বলিনি যে আমাদের সিস্টেমটা ম্যাক্রোস্টেটটা কি দিয়ে ডিফাইন করা হচ্ছে, সেটা হচ্ছে ওই টোটাল যে লুডোর গুটির সাম, সেখানে তো লুডোর গুটি নেই, এখানে তো বল রয়েছে। এইখানে ওই ম্যাক্রোস্টেটটা ডিফাইন করা হচ্ছে টোটাল এনার্জিটা দিয়ে। তো এনট্রপিটা সেই টোটাল এনার্জিটার ফাংশন, তার মানে আম্পায়ারটা মানে টেম্পারেচারটা দুটো ইনফরমেশনই আছে, এনট্রপি এবং এনার্জি। ভেরি গুড। ওই লাস্ট ওই জায়গাটা একটু বলবি, ওই ফ্লাকচুয়েশনের ব্যাপারটা। হ্যাঁ, ফ্লাকচুয়েশনের ব্যাপারটা বলছি। এবার আগে কি ছিল আমরা জানি, মানে যেটা দেখলাম আর কি এত মানে এই মডেলগুলো স্টাডি করে, সেটা হচ্ছে যে জিরো টেম্পারেচারে এনার্জিটা মিনিমাইজ করে আমরা একটা অর্ডার স্টেট পাচ্ছিলাম, ঠিক আছে? আর ফাইনাইট টেম্পারেচার মানে হাই টেম্পারেচারে এনট্রপিটা ম্যাক্সিমাইজ করে আমরা একটা ডিসঅর্ডার স্টেট পাচ্ছিলাম। দুটো ক্ষেত্রে দুটো আলাদা প্রেফার্ড স্টেট, কিন্তু মাঝখানে কোনো টাইমে কোনটা প্রেফার্ড স্টেট, ডিসঅর্ডার স্টেট না পুরো পারফেক্টলি অর্ডার্ড স্টেট, সেইটা হচ্ছে প্রশ্নটা। সেই মাঝখানের কোনো একটা টাইমে যেখানে ফেজ ট্রানজিশনটা হচ্ছে, সেটাকে আমরা বলছি সরি, মাঝখানে কোনো একটা টেম্পারেচার যেখানে ফেজ ট্রানজিশনটা হচ্ছে, সেটাকে আমরা বলছি এটা ক্রিটিক্যাল টেম্পারেচার। এবার ক্রিটিক্যাল টেম্পারেচারে বাঁ দিকে কম টেম্পারেচারে কি হবে, এই অর্ডার্ড ফেজটা প্রেফার্ড হবে, তাই না? আর ক্রিটিক্যাল টেম্পারেচার বলতে তোর তুই মানে যে সময়ে তোর ওই বললি একটা এক্সাম্পল দিলি যে 4টে কোণে 4J টাইপের হবে, সেই জায়গাটা বল, সেই টেম্পারেচারটাকে বলছিস তো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এবার তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচারের ডান দিকে তখন কি হবে, এই ডিসঅর্ডার স্টেটটা প্রেফার্ড হবে, তাই না? ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি টেম্পারেচার হলে। তো তাহলে কোশ্চেনটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচারে কি হবে? ক্রিটিক্যাল টেম্পারেচারে এই এনট্রপি ম্যাক্সিমাইজ স্টেটটা, মানে যে প্রথম কোশ্চেনটা আমাদের ছিল যে এই এনট্রপি ম্যাক্সিমাইজেশন আর এনার্জি মিনিমাইজেশন কি সেম, এই দুটো সেম হবে, মানে এই দুটো ইকুইভ্যালেন্ট রেজাল্ট দেবে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, যখন এই ডিসঅর্ডার স্টেটটা এবং এই অর্ডার স্টেটটা ইকুয়ালি প্রবাবল মানে ইকুয়ালি প্রেফারেবল। তখন সিস্টেমটা কিভাবে ডিসাইড করবো কোনটায় যাবে? তখন ফ্রি এনার্জিটা দুটোর জন্যই সেম, মানে এই যে এফ যে কোয়ান্টিটিটা ডিফাইন করা হয়েছে, এটাকে আমরা ফ্রি এনার্জি ডাকি, তুমি একটা রুল বলেছি, এই যে রুলটা এই দুটো ফেজের জন্যই তখন সেম ক্রিটিক্যাল টেম্পারেচার যেখানে ক্রসওভারটা হচ্ছে। তখন আমি যদি একটা সিস্টেম নিই যেখানে অর্ধেক নাম্বার অফ বলস অর্ডার স্টেটে রয়েছে, মানে ইউনিফর্ম কালার,
আর বাকি অর্ধেক এরকম ডিসঅর্ডার স্টেটে রয়েছে। তাহলে কোন স্টেটটা ও যাবে ফাইনালি? উত্তর হচ্ছে কোনোটাতেই যাবে না, কারণ ও কোনোটাতেই প্রেফার করতে যাচ্ছে না, ওর কাছে দুটোই সেম। তো সেই একটা ডেডলক থেকে, মানে ক্রিটিক্যাল সিচুয়েশনে বাইরে থেকে একটা ফ্লাকচুয়েশন দেওয়া, পার্টারবেশন দেওয়া, বা কোনো ইন্টারনাল ফ্লাকচুয়েশন বা যেন একটা স্ট্যাটিস্টিক্যাল ফ্লাকচুয়েশন হয়, তাই না? টেম্পারেচারে সবসময় যেহেতু আমরা একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে ডিফাইন করলাম, টেম্পারেচার সবসময় স্ট্যাটিস্টিক্যাল ফ্লাকচুয়েশন হবে। তো সেই ফ্লাকচুয়েশনটা খুব ইম্পর্টেন্ট সেই ডেডলকটা ভাঙতে। একটা ছোট ফ্লাকচুয়েশনে টেম্পারেচারটা হালকা বেড়ে গেল, তখন ডান দিকে স্টেটটা প্রেফার্ড হয়ে গেল, তখন সঙ্গে সঙ্গে ডান দিকে স্টেটে চলে যাবে। আর এই ফ্লাকচুয়েশনটা এক্স্যাক্টলি তোর স্ট্যাটিস্টিক্যাল নেচারের জন্যই হচ্ছে। হ্যাঁ, এইবার এটা হচ্ছে কোশ্চেনটা। এই ক্ষেত্রে মানে এই মডেলে ফ্লাকচুয়েশনটা, থার্মাল ফ্লাকচুয়েশনটা স্ট্যাটিস্টিক্যাল নেচারের জন্য হচ্ছে, বা অন্যরকম হতে পারে। সেটা হচ্ছে যে যদি মানে সেই ক্রিটিক্যাল টেম্পারেচারটা যদি খুব লো হয়, আমি আস্তে আস্তে একটা রিজনে যে বলছি কথাটা, সেটা অ্যাকচুয়ালি আমার পরের টকের হয়েছিল, যে আমরা জানি যে ফ্লাকচুয়েশন ততই বাড়বে যত টেম্পারেচার বাড়বে, মানে এটা একটা ইনটুইটিভ, কারণ আমরা দেখি জল যত ফোটে তত ওটা বাবেল তৈরি হয়। তো যদি খুব লো টেম্পারেচারে ক্রিটিক্যাল পয়েন্টটা থাকে, সেই ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল ফ্লাকচুয়েশন খুব কম হবে, মানে থার্মাল ফ্লাকচুয়েশন অতটা স্ট্রেংথ নেই, কারণ লো টেম্পারেচার। ইনফ্যাক্ট টেম্পারেচার জিরোতে, অ্যাবসলিউট জিরোতে কোনো থার্মাল ফ্লাকচুয়েশনই নেই, কোনো স্ট্যাটিস্টিক্যাল এই নেই, ফ্লাকচুয়েশনই নেই। জিরো টেম্পারেচার, অ্যাবসলিউট জিরোতে, সব স্টেশনারি। সেই ক্ষেত্রে ফ্লাকচুয়েশন গুলো কোথা থেকে আসে? তখন এক্সটার্নাল পার্টারবেশন লাগে। একটা জিনিস হয় যে, এটা আমি জানি না, এটা আমি পরের টকে বলবো, সেটা হচ্ছে জিরো টেম্পারেচারে যদি কোয়ান্টাম মেকানিক্স দেখি আমরা, তাহলে কোয়ান্টাম মেকানিক্স আমরা জানি একটা ইনহেরেন্ট ফ্লাকচুয়েশন আছে, যেটা স্ট্রেংথ ফিক্সড। সেটা হচ্ছে যে ধরি এক্স আর পি এর মানে দুটো নন কমিউটিং অবজারভেবলের কমিউটেটরটা নন জিরো হয়, যার জন্য দুটো কখনোই সাইমালটেনিয়াসলি ডিফাইন করা যায় না। আমি যদি একটা ডিফাইন করি তাহলে অন্যটা ফ্লাকচুয়েট করবে অবশ্যই। তো সেই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনটা মানে থাকবেই, সেটা কখনো সরানো যায় না, মানে সেটা নেচারাল ল, সেটা কেন তার কোনো কারণ নেই। তো জিরো টেম্পারেচারে, যেখানে কোনো স্ট্যাটিস্টিক্যাল ফ্লাকচুয়েশন নেই, যেখানে কোনো থার্মাল ফ্লাকচুয়েশন নেই, কোনো মানে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট কথা, যেখানে কোনো টেম্পারেচার নেই, থার্মাল ফ্লাকচুয়েশন নেই, সেইখানে সেই যে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন গুলো, সেইগুলো এই ফেজ ট্রানজিশনটাকে ড্রাইভ করতে পারে ক্রিটিক্যাল পয়েন্টে। ইনফ্যাক্ট সেটাকেই বলা হয় কোয়ান্টাম ফেজ ট্রানজিশন। হ্যাঁ, আর বলছে আরেকটা আমার মনে হচ্ছে, মানে তুই এই যে ফ্লাকচুয়েশনের কথাটা বললি, যে এটা কি অনেকটা ওই আনস্টেবল ইকুইলিব্রিয়ামের মতো, মানে তোর ওই যদি একটা মানে কি তুলনা করা যাবে এটা কি সেটা? এইবার একটা কথা বলি, এটা হচ্ছে এই যে ক্রিটিক্যাল পয়েন্ট গুলো সাধারণত, মানে এই তোর ক্রিটিক্যাল পয়েন্টটা, সেই এবার একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে এই ক্রিটিক্যাল পয়েন্ট থেকে আমি যদি একটু ডান দিকে বাঁ দিকে সরে যাই, তাহলে আমি কোথায় গিয়ে পৌঁছবো, এটা একটা অ্যানালিসিস করা যায়। এটাকে আমি একটু টেকনিক্যালি বলছি, এটাকে বলা হয় আরজি, মানে রিনর্মালাইজেশন। তো আমি যদি একটা ক্রিটিক্যাল পয়েন্টের দুটো সাইডে দেখি, তাহলে দেখা যায় এইখানে, মানে এই আইসিং টাইপের ফেজ ট্রানজিশনে ওইটা আনস্টেবল ফিক্সড পয়েন্ট হয়। মানে ডান দিকে গেলে আমার ম্যাক্সিমাম এন্ট্রপির দিকে ফ্লো করব, আর বাঁ দিকে গেলে টেম্পারেচারে মিনিমাম এনার্জির দিকে ফ্লো করব। তো যার জন্য ওই এটা দরকার। এবার সেটা কেন, এটা যে কেন ওই জিনিসটা, সেটা ইম্পর্টেন্ট বোঝা। সেটা হচ্ছে যে যদি আমি ইনিশিয়ালি ধর সব অর্ডার আছে, তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে আমরা একটু ওই ক্রিটিক্যাল পয়েন্টের কাছে আমি একটু টেম্পারেচার ফ্লাকচুয়েশন দিয়ে ডান দিকে করে দিলাম, তাহলে কিছুটা ও ডান দিকে সরলো, মানে ডিসঅর্ডার স্টেটটা একটু প্রেফার্ড হলো। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে আবার ফ্লাকচুয়েশনের জন্য তারপরে কিছুক্ষণ পরে আবার তো ওটা কমেও যেতে পারে টেম্পারেচার, তাই না? সেই মুহূর্তে কি হবে, তাহলে কি দুটোর মধ্যে অসিলেট করবে? তাহলে যত ফ্লাকচুয়েট করবে, তাহলে কি ফেজটাও তো ফ্লাকচুয়েট করবে, কোনো একটা দিকে যাবে না। একটা দিকে কেন যাচ্ছে, এইটাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এইখানে আসে সিমেট্রি ব্রেকিং এর কথা, যেটার মধ্যে আমি ঢুকিনি এই টকটায়। সেটা হচ্ছে যে বাঁ দিকের যে অর্ডার্ড ফেজটা, সেই অর্ডার্ড ফেজটা সিমেট্রিক ফেজ ছিল, তাই না? কারণ এইখানে একটা বল নিয়ে আমি যদি অন্য কোথাও নিয়ে সরিয়ে নিয়ে যাই, সেটা পুরোপুরি সিমেট্রি, একটা স্টেট। এই ক্ষেত্রে একটা এই সিমেট্রিটা ব্রেক হচ্ছে, কিন্তু সেটা ইনটুইটিভলি মনে হচ্ছে। মানে অ্যাকচুয়ালি কি হয়, দিস ইজ লেস সিমেট্রিক দ্যান দিস ওয়ান। এই ডিসঅর্ডারটা বেশি সিমেট্রিক ইনফ্যাক্ট, কারণ এইটা এমন হতে পারে যে আমি ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করলাম, যেটা ওরা দেখে মনে হলো একই পজিশনে এসছে, কিন্তু এইটা আমি যদি ডান দিকে ঘোরাই,
তাহলে এটা আমার পুরো একটা পার্টিকুলার মানে ডিসক্রিটলি সিমেট্রিটা ঘোরাতে হবে এক জায়গায় আনার জন্য। তো সেই জন্য এই ফেজ ট্রানজিশনে অ্যাকচুয়ালি সিমেট্রিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আর সিমেট্রি ব্রেকিং মানে একবার যদি সিমেট্রিটা চেঞ্জ হয়ে যায়, যদি মানে টেম্পারেচার ফ্লাকচুয়েশনের জন্য, সেই সিমেট্রিটা রেস্টোর করতে বা ফেরত আনতে অনেক বেশি এনার্জি লাগবে, যেটা মানে সম্ভব নয়, এবং সেটা লেস প্রবাবল। কারণ সিমেট্রিটা যদি যদি এই ডিসঅর্ডার স্টেটটা, এটা বেশি প্রবাবল এইটার থেকে। তো আমার এইখান থেকে পেছন দিকে আসতে এইটা কম প্রবাবল ইনফ্যাক্ট, কারণ এখানে একটাই মাইক্রোস্টেট, তো সেটা উল্টো দিকে আসা হবে টাইমের এরো, তাই না? তো ওই জন্য একটা দিকে যদি ব্রেক হয়ে যায় মানে ওই ডিজেনারেসিটা ক্রিটিক্যাল পয়েন্টে, তাহলে ওটা সেই দিকেই আস্তে আস্তে গ্রো করতে শুরু করে।